আচ্ছা। সো আইএলস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে মানে কতটুকু আমরা এটাতে এক্সপার্ট, আমাদের ইংলিশের প্রফিসিয়েন্সি কেমন, জাস্ট এটা টেস্ট করার জন্য এই এই টেস্টিং সিস্টেমটা। টোফেল, পিটিই, ডুওলিঙ্গো, এগুলো আলাদা আলাদা টেস্টিং সিস্টেম ইংলিশেরই। তো কেন আইএলস আমরা করি? কারণ ওগুলো সব জায়গায় গ্র্যান্টেড না। যেমন ডুওলিঙ্গো কিছু কিছু ইউনিভার্সিটি, বিশেষ করে ভালো ভালো ইউনিভার্সিটি গুলো ডুওলিঙ্গো তেমন একটা অ্যাকসেপ্ট করে না। অনেকেই করে, আবার অনেকেই করে না। আবার হচ্ছে পিটিটা অস্ট্রেলিয়াতে বেশি গ্র্যান্টেড, আবার টোফেলটা আবার নর্থ আমেরিকাতে বেশি গ্র্যান্টেড। তো আইএলসটা আবার সারা পৃথিবীতেই গ্র্যান্টেড। তো এই কারণে আমাদের সেফ জোনে থাকার জন্য আমরা সবসময় প্রেফার করি আইএলস দেওয়ার জন্য, যদিও আইএলস এর কোর্স ফিটা অনেক বেশি অন্যদের তুলনায়। তো আইএলসটা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি আইএলস এর কোশ্চেন তৈরি করে। এই কোশ্চেনটাই আবার ব্রিটিশ কাউন্সিল আর হচ্ছে আইটিপি, এই দুইটা প্রতিষ্ঠান, ব্রিটিশ কাউন্সিল কাউন্সিল হচ্ছে ইউকে আর আইটিপি হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি, মানে প্রতিষ্ঠান। ওরা করবে কি, এই ক্যামব্রিজ ইউনিভার্সিটির সেম কোশ্চেনটাকেই ওরা ওদের মতো কন্ডাক্ট করে। এই একই দিনে একই যে যে কোশ্চেনটা তৈরি হচ্ছে, মানে ক্যামব্রিজ ইউনিভার্সিটি একই দিনে যে কোশ্চেনের এক্সাম নিচ্ছে সেইটা ব্রিটিশ কাউন্সিলও পায়, আইটিপিও পায়। তো দুইজনের কখনোই কোশ্চেন তফাৎ হবে না। আমরা কেন আইএলটিএস করি? ফার্স্ট অফ অল আমাদের সবার ইচ্ছা আছে হায়ার এডুকেশন। এছাড়াও জব এবং টিচিং প্রফেশনের ক্ষেত্রেও, বিশেষ করে জব বলতে অনেকেই দেখবেন আইএলটিএস জেনারেল টেস্ট দিয়ে বিদেশে জব করতে যাচ্ছে। একাডেমিক আইএলটিএস এর যে ইয়াটা, সেটা দিয়েও কিন্তু জব করা যায়, কিন্তু জেনারেল টেস্ট দিয়ে কিন্তু পড়া যায় না। আর টিচিং এর ক্ষেত্রে বলবো কি, আহ, বিভিন্ন বিদেশের ইউনিভার্সিটি হোক অথবা হচ্ছে স্কুলগুলো হোক, সেখানে জব করতে চাইলে অনেকে দেখেন ওয়ার্ক ভিসাতে যায় বিভিন্ন স্কুলে পড়তে। যেমন আমাদের গত ব্যাচে একটা আপু ছিল, উনি নিউজিল্যান্ডে স্কুলের টিচার হওয়ার জন্য যাচ্ছে তার হাজবেন্ডের সাথে। তো এই কারণে তার আইএলটিএস দিতে হচ্ছে। আবার হচ্ছে বাংলাদেশেও আমরা যারা ব্যাকগ্রাউন্ড বাংলা, মানে বাংলা মিডিয়াম থেকে আসছি, আমরা যদি ইংলিশ মিডিয়ামের টিচার হতে চাই, তখন আমাদের কিন্তু এগুলো একটা টেস্টের স্কোর লাগবে, কারণ এটা আমাদের ফার্স্ট প্রুফ যে আমরা ইংলিশ পারি, এরকম। তো আইএলটিএস এর বর্তমান ফি তো অনেক বেশি, সবার থেকে বেশি আর কি, 28,450 টাকা। কিছু 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 প্রতিষ্ঠান আছে এটা ডিসকাউন্ট দেয়। এটা প্রতিষ্ঠান নিজে ভর্তুকি দিয়ে এইগুলো করে শুধুমাত্র তাদের মার্কেটিং পারপাসে। আবার অনেকগুলো কোচিং কোচিং সেন্টার কাম হচ্ছে এক্সাম সেন্টার, ওরা করে কি, আহ, এই ডিসকাউন্ট গুলো এই কারণে দেয় কারণ ওদের এক্সাম সেন্টার ভালো না। এখন স্টুডেন্টরা তো, যেমন আমি পেনস্টন থেকে এক্সাম দিয়েছিলাম আমার আইএলটিএসটা। পেনস্টন ধানমন্ডিতে বা পেনস্টনের যে ব্রাঞ্চগুলোতে বেশিরভাগ সময় নন নেটিভ নন নেটিভ যারা, তারা এক্সাম নেয়। নন নেটিভ বলতে যারা ইংলিশ স্পিকিং কান্ট্রি ইয়া না, মানে সিটিজেন না, আহ, মানে জন্মগতভাবে ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে আসেনি। নন নেটিভ মানে আমরা, ধরেন আমাদের বাংলাদেশি হোক, ইন্ডিয়ান, পাকিস্তানি, আহ, এরকম যে কোনো, যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি না, এরকম কোনো কান্ট্রি থেকে যারা সার্টিফাইড এক্সামিনার হয়েছে। মানে এক্সামিনার হওয়ার জন্য কিন্তু আবার পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে পাস করে তারপরে মানে আইএলটিএস এক্সামিনার হতে হয়। তো এইরকম যারা আছেন তারা কিন্তু যেহেতু কষ্ট করে ইংলিশ শিখছে, তাদের কানের আমাদের, মানে আমাদের ভুল ত্রুটিগুলা তাদের কানে বাজে বেশি। তো এই কারণে ওরা কি করে, আমাদের মার্কস কম দেয়। খুব কম মানুষ আছে, মানে এটা নিয়ে অনেক ইয়ে আছে যে নন নেটিভ স্পিকার যখন আমাদের স্পিকিং টেস্ট নেয়, তখন আমাদের মার্কস কম দেয় বেশিরভাগ সময়টা হয়। আর নেটিভ স্পিকাররা খুব খুশি হয়ে যায় যখন দেখে আমরা ইংলিশে কথা বলতেছি।
তখন আমাদেরকে, যদিও তাদেরকে দেখে ভয় লাগে যে সামনে একটা বিদেশি বসা, এরকম দেখে তখন মনে করেন যে ভয় লাগে, কিন্তু আসলে তারা ভালো মার্কস দেয়। যেমন আমাদের দেশে যদি একজন বিদেশি লোক আসে এবং সে যদি ভাঙা ভাঙা ও কথাও বাংলা বলে, তখন কিন্তু আমরা শুনে খুশি হই যে না, আমেরিকান বা ব্রিটিশ একজন এসে বাংলায় কথা বলতেছে, এরকম আর কি, তারা একটু ছাড় দেয়। তো যেসব কোচিং সেন্টার গুলো বা হচ্ছে মানে এক্সাম সেন্টার গুলো দেখবেন যে বেশিরভাগ সময় নেটিভ স্পিকাররা পড়ে না, নন নেটিভ স্পিকাররা পড়ে, তখন সাধারণ স্টুডেন্টরা ওখানে পরীক্ষা দিতে চায় না, তখন এইসব ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে ওরা আর কি স্টুডেন্টদেরকে লুর করে। তো এরকম খোঁজ খবর নিয়ে যখন এক্সাম দিবেন তখন অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখবেন যে ডিসকাউন্ট দিচ্ছে দেখে ওইটার কি অবস্থা, বা আগে যারা ওখানে এক্সাম দিয়েছে সে তাদের সাথে কথাবার্তা বলে দেখেন যে তা সেখানে এক্সামিনার কি বেশ নেটিভ পড়ে না নন নেটিভরা পড়ে। আমি প্রেফার করি ব্রিটিশ কাউন্সিল থেকে এক্সাম দেওয়াটা, কারণ ব্রিটিশ কাউন্সিলে তুলনামূলকভাবে নেটিভরা পড়ে বেশি আইডিপির তুলনায়। আইডিপিতে বেশিরভাগই ইন্ডিয়ান, এরা ইয়া নেয়। আর ইন্ডিয়ানরা কেন জানি বাংলাদেশিদের মার্কস কম দিতে চায়। আচ্ছা, আইএলটিএস দুই ভাবে দিতে হয়, হয় পেপার বেসড নইলে হচ্ছে কম্পিউটার বেসড। পেপার বেসড আইএলটিএস মানে হচ্ছে আমরা যে যে মানে কেমব্রিজ বই দেখে দেখে যেভাবে প্র্যাকটিস করি, জাস্ট হুবহু ওইরকম কোশ্চেন থাকে, একটু কখনো কখনো একটু ভ্যারিয়েশন থাকে, বিশেষ করে লিসেনিং পার্টে কোশ্চেনের আমরা যে কেমব্রিজ বই থেকে প্র্যাকটিস করি সেটার মতো অনেক সময় হয় না, আহ, একটু একটু ভ্যারিয়েশন থাকে। ওগুলো আমরা যখন লিসনিং নিয়ে আলোচনা করব তখন ইন ডিটেইল আলোচনা করব। আচ্ছা, তো পেপার বেসড আইএলটিএস এ আমাদের হচ্ছে কলম দিয়ে দিতে হয়। আগে আমরা যখন এক্সাম দিয়েছি তখন আমরা পেন্সিল দিয়ে দিতাম, তো এটা ভালো ছিল যে না আমরা কোনো কিছু ভুল করলে আমরা মুছে কারেকশন করতে পারতাম। কিন্তু বর্তমানে পেন দিয়ে করতে হয়, আর পেন আপনি নিজে নিয়ে যেতে পারবেন না, আপনাকে ওখান থেকে যে কলমটা দিবে সেটা দিয়ে লিখতে হবে। তো পেপার বেসড এক্সামের আমি কিছু আহ, এখন এই দুইটার একটা কম্প্যারিজন বলি আপনাকে, কারণ আপনি ভবিষ্যতে কোনটা দিবেন সেটা আপনি ডিসাইড করবেন, পেপার বেসড দিবেন না কম্পিউটার বেসড দিবেন। পেপার বেসড আইএলটিএস এ পেন দিয়ে দেওয়াটা একটা অসুবিধা, আর সুবিধা হচ্ছে এইটা, কারণ আমরা অনেকেই কম্পিউটারে কাজ করে অভ্যস্ত না। অনেকেই হচ্ছে আহ, ভয় পাই যে আমার, আমি যখন এক্সামটা দিব কোনো সফটওয়্যার ইস্যু যদি হয়, অথবা ওইটা আমি যদি টাইম টু টাইম, মানে বিশেষ করে দেখেন আমরা তো আমাদের সামনে যখন কাগজে কোশ্চেন্সটা থাকে তখন আমরা কি করি, আমরা কিওয়ার্ড দাগাইতে পারি সহজে, আমরা কলম দিয়ে দ্রুত মার্ক করে ফেলতে পারি, কোনো কিছু নিচে আন্ডারলাইন করে ফেলতে পারি দ্রুত। কিন্তু কম্পিউটার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে প্যাসেজের মধ্যে দাগানো যায় না, সেখানে হাইলাইট করাটা একটু ঝামেলা। আমাকে ওই জায়গায় ধরেন আমি এটাকে হাইলাইট করতে চাই, তখন আমি পেপার বেস থেকে এরকম করব, তারপর রাইট ক্লিক করব, তারপর হাইলাইট অপশন থাকবে সেখানে হাইলাইটে ক্লিক করব, দেন এটা হাইলাইট হবে, তখন মার্ক হবে। তো এইখানে যতটুকু সময় লাগছে ততক্ষণে আপনি অনেকগুলা কলম দিয়ে দাগায় ফেলতে পারবেন, এটা একটা বড় সমস্যা কম্পিউটার বেসডে। পেপার বেসডের সুবিধা হচ্ছে এখানে। আর যেহেতু আপনারা লিখে অভ্যস্ত কাগজে কলমে, সেই সেই কারণে পেপার বেসড অনেকের কাছে প্রেফারেবল হয়। এটা হচ্ছে পেপার বেসড সুবিধা বললাম, এখন অসুবিধাগুলি বলি। পেন দিয়ে লেখাটা অসুবিধা হচ্ছে কাটা ছেঁড়া হয়, যদি আপনি মানে একটু বুঝে শুনে আস্তে ধীরে লেখেন সুন্দরভাবে তাহলে হয়তো কম হবে। তবে রাইটিং এ যখন যাবেন তখন দেখা যাবে অনেক ঝামেলা। যেমন আমি ধরেন একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্স লিখে এখন আমি মনে করলাম যে আমি এর আগে কিছু একটা লিখলে আরো বেশি ভালো হতো, তো আমি তো সেই সুযোগটা তখন আর থাকতেছে না, আমার এটা কেটে আবার নতুন করে লিখতে হচ্ছে, পরে আবার সেম সেন্টেন্সটা লিখতে হচ্ছে। আগে তো যাও একটু পেন্সিল ছিল, যা মুছে আমি ওখানে লিখে দিতে পারছি, বা এখন একটা ভুল হইলে আমাকে বারবার কাটাকাটি করতে হচ্ছে। এতে এমন হতে পারে যদি হাতের লেখা একটু খারাপ হয় আমাদের, সেখানেও এক্সামিনার যখন আপনার খাতা দেখবে দেখা যাবে যে সি লিখতে যে ই এর মতো লিখে ফেলছে, অনেকে এরকম হয়, বানান ভুল ধরতে পারে। আবার হচ্ছে হাতের লেখা না বুঝার কারণে অনেক সময় মার্কস কম আসতে পারে, কারণ এটা একটা মানুষের ন্যাচার যে সুন্দর হাতের লেখা দেখলে একটু ভালো মার্কস দিতে ইচ্ছা করে, আবার হাতের লেখা খারাপ হলে কিন্তু
ওই যে একটা ভালো মার্কস দেওয়ার যে টেন্ডেন্সিটা এটা নাই, থাকে না অনেক সময়, হতে পারে মানে একটা বায়াসনেস কাজ করে। তো আহ, এই ক্ষেত্রে আমি বলি যে কম্পিউটার বেসড যেতে, কারণ কম্পিউটার বেসড তো টাইপ করবেন আপনি যেখানে সেখানে, ধরেন আপনি চাচ্ছেন এইখানে লিখতে, আপনি এখানে টাইপ দ্রুত টাইপ করতে পারবেন। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ বলো। আইপিএম আর পলিনেটর নিয়ে সবই এন্টোমোলজি। এন্টোমোলজি, হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ সরি, আবার আসলাম। এখন কোথায় ছিলাম? হ্যাঁ, কম্পিউটার বেসড এর রাইটিং এর সুবিধাটা হচ্ছে এটা, ধরেন আপনি এখানে কিছু একটা একটা সেন্টেন্স লিখলেন, আপনি চান যে এই সেন্টেন্সের আগে আরেকটা সেন্টেন্স ইনক্লুড করতে, জাস্ট কার্সরটা ওখানে রাখবেন, টাইপ করবেন, ওখানে নতুন একটা সেন্টেন্স চলে আসবে, কোনো কাটাকুটির সমস্যা নেই। আর কম্পিউটার বেসড এর সুবিধা হচ্ছে স্ক্রিনের মধ্যে আপনার টাইমারটা একদম চোখের সামনে থাকবে, আপনার দেয়ালের দিকে ঘড়ি দেখতে হবে না, আপনার চোখের সামনে টাইমার থাকবে, আপনি স্ক্রিনে সুন্দর করে সময়টা দেখতে পারবেন যার কত সময় বাকি আছে। আবার হচ্ছে আহ, আমাদের রাইটিং এর ক্ষেত্রে গ্রাফ লিখতে মানে টাস্ক ওয়ান টাস্ক টু দুইটা পার্ট থাকে তো রাইটিং এর, তো টাস্ক ওয়ান এর ওইটা 150 ওয়ার্ডে লিখতে হয়, আর টাস্ক টুটা 250 ওয়ার্ডের মধ্যে, এটা হচ্ছে মিনিমাম। 150 ওয়ার্ডে টাস্ক ওয়ান মিনিমাম, আর 250 ওয়ার্ড হচ্ছে টাস্ক টুতে মিনিমাম ওয়ার্ডস। তো এখন ওয়ার্ড কাউন্টটা তো আপনি যখন পেপারে করবেন তখন আপনার নিজের হাতে কাউন্ট করতে হচ্ছে, যদিও এখানে টেকনিক আছে যে তাড়াতাড়ি কাউন্ট করে ফেলার, মানে একটা অ্যাভারেজ, ধরেন আপনার পেজে টোটাল 16টা লাইন লিখছেন, এখন প্রথম লাইনে কয়টা ওয়ার্ড হলো, মাঝখানের লাইনে কয়টা ওয়ার্ড হলো, শেষের লাইনে কয়টা ওয়ার্ড হলো, তারপর তিনটাকে একটা অ্যাভারেজ করে ফেলবেন, তখন বোঝা যাবে যে আপনার অ্যাপ্রক্সিমেটলি এক একটা লাইনে মোটামুটি ধরেন 6টা অথবা 7টা ওয়ার্ড আসতেছে। তখন আপনি কতগুলা লাইন করলেন সেটা দিয়ে ওই অ্যাভারেজ দিয়ে গুণ দিয়ে দিলে একটা এস্টিমেশন চলে আসলো, যে আপনি বুঝলেন যে আপনার হয়তো বা 250 ওয়াট ক্রস করেছে অথবা হচ্ছে 150 ওয়াট ক্রস করেছে, এটা বুঝতে পারেন। কিন্তু কম্পিউটার বেসডে যখন রাইটিং দিবেন তখন একদম ওয়ার্ড কাউন্ট দেখায়, আপনার স্ক্রিনেই শো করতে থাকবে যে কয়টা ওয়ার্ড লিখছেন আপনি, এটা একটা বড় সুবিধা কম্পিউটার বেসডে। এবার আসি পেপার বেসড এর একটা বড় সমস্যা হচ্ছে এটা রেজাল্ট পাইতে অনেক সময় লাগে, যেমন আজকে এক ভাই বলছিলেন যে, শান্ত ভাই, হ্যাঁ হ্যাঁ বলতেছিলেন যে ইয়া যদি ডিসেম্বরে আইএলটিএস অ্যাপিয়ার করি তখন আমি কি ইনটেক গুলা পাবো কিনা, যেগুলো ইনটেক গুলো মানে এখন ওভার হয়ে যাচ্ছে ওটা না হয় না পেলাম, কিন্তু ডিসেম্বরের 15 তারিখ বা তারপরে যারা যেগুলোর ডেডলাইন গুলো আছে ফেব্রুয়ারি জানুয়ারি, তো ওগুলো তো অ্যাটলিস্ট পাবো। কিন্তু আমি যদি একটা পেপার বেস এক্সাম দেই তার 13 দিন পরে রেজাল্ট আসে, তখন আমি যদি না ধরতে পারি ইনটেকটা, আমার যদি কোনো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন মিস হয়ে যায়, এটা একটা বড় ইস্যু। আরেকটা বড় ইস্যু হচ্ছে যেহেতু পেপার বেসড এক্সাম, এইটার প্রিপারেশন মানে এইটার অ্যারেঞ্জমেন্টটা একটু হার্ড, কাগজপত্র কোশ্চেন গুলা প্রিন্ট করা, তারপরে হচ্ছে কি বলে আর একটা 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 পরিবেশে এসে এক্সাম দেওয়া স্বাভাবিক একটা সময় সাপেক্ষ বিষয়। পেপার বেসড এক্সাম গুলো সাধারণত মাসে 4টার বেশি থাকে না, 4টা অথবা 5টা টেস্ট হয়। তো যেহেতু যারা পেপার বেসড এক্সাম দিচ্ছে তারা সেই 4টা অথবা 5টা এক্সামের ডেটেই প্রিপারেশন নিচ্ছে, মানে এক্সাম দেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে এই এক্সাম সেন্টারগুলোতে এক্সামের ডেট পাওয়াটা কষ্ট হয়ে যায় তখন, বিশেষ করে যখন সিজন থাকে আইএলটিএস এক্সাম দেওয়ার। যেমন এখন যদি কেউ আইএলটিএস এক্সাম দিতে চায় তখন এত প্যারা খাবে না, কিন্তু এই যারা হচ্ছে অগস্টে এক্সাম দিচ্ছে, সেপ্টেম্বরে দিচ্ছে, হ্যাঁ, তো তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যায় এক্সাম মানে এক্সামের ডেট পাওয়া, প্লাস হচ্ছে মানে কোনো একটা এক্সাম সেন্টারে সিট পাওয়া। এখন যে যে এক্সাম সেন্টার গুলো ভালো, স্বাভাবিকভাবে সেখানে প্রেশার আরো বেশি থাকে, তখন এক্সাম দেওয়াটা কিন্তু হার্ড হয়ে যায়।
অপরদিকে হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস এর রেজাল্ট দেয় 3 থেকে 5 দিনের ভিতরে। এক্সাম দেওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আর যেহেতু এটা কম্পিউটার বেসড, তো এত ঝামেলার কিছু নাই, জাস্ট সফটওয়্যার তো কম্পিউটার সামনে বসা, ধুপাধুপ এক্সাম হয়ে যায়, চলে যায়, এরকম। তো এইটা করতে তোকে, এটা এটা করতে এত 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 ইয়া নেই, এত অ্যারেঞ্জমেন্টের বিষয় নেই, জাস্ট অনলাইন। তো এইটা 20 টেস্ট পার মান্থ এরকম হয়, মানে মাসে 20টা টেস্ট দেওয়া যায়। তো এই ক্ষেত্রে এক্সাম সেন্টারে সিট পাওয়া প্লাস হচ্ছে এক্সামের ডেট পাওয়াটা অনেক ইজি, মানে আপনি যে কোনো সময় এক্সাম দিতে পারবেন, এরকম একটা অবস্থা। এটা একটা সুবিধা। আর ক্যামব্রিজ বলেন আর আইজিপি বলেন, ব্রিটিশ কাউন্সিল বলেন, সবাই চায় এখন কম্পিউটার বেসডে সুইচ করতে, যেহেতু এটাতে ওদের ইনকাম বেশি আসতেছে। পেপার গুলো প্রিন্ট আউট করতে ওদের খরচ হয়। আর কম্পিউটার বেসে আইএলটিএস এক্সাম দেখেন যে মাসে 20টা নিলে ও অনেক স্টুডেন্টকে কিন্তু একসাথে এক্সাম নিতে পারতেছে, তাড়াতাড়ি ইনকাম হচ্ছে ওদের, রেজাল্টটাও তাড়াতাড়ি হচ্ছে, স্টুডেন্টদেরও ভালো। তো সব এখন ওই যে পাকিস্তান আর হচ্ছে শ্রীলঙ্কা, ওইসব জায়গায় কিন্তু সব কম্পিউটার বেসড হয়ে গেছে, পেপার বেসড নাই। আমাদের দেশেও এই বছরের পরে আগামী বছরেই মনে হচ্ছে, আমাদের যতদূর আমরা আভাস পাচ্ছি, আগামী বছরেই 26 সালেই কম্পিউটার বেসড হয়ে যাবে, সব পেপার বেসড আর থাকবে না। আইএলটিএস ইউকে ভিআই কিন্তু অলরেডি এই অক্টোবরেই, অক্টোবর বলতেছি, কত কত মাস, অগস্ট, হ্যাঁ অগস্টের দিকে, হ্যাঁ আইএলটিএস ইউকে ভিআই কিন্তু ফুললি কম্পিউটার বেসড হয়ে গেছে, এখন আর পেপার বেসড আইএলটিএস ইউকে ভিআই আর কেউ দিতে পারবে না। এই তো। সো এখন আপনারা ডিসাইড করবেন আপনার কোন দিকে যাবেন, পেপার বেসডে যাবেন না কম্পিউটার বেসডে যাবেন। যদি কম্পিউটার বেসডে যেতে চান, তাহলে আপনাকে কম্পিউটার বেসড এক্সামের যে ফ্রি ম্যাটেরিয়ালস গুলো আমি দিয়েছিলাম গ্রুপে, বিভিন্ন ফ্রি, ওইটা আপাতত করার দরকার নেই। যখন আপনারা মোটামুটি বুঝে যাবেন যে আইএলটিএস এর কোশ্চেন প্যাটার্ন গুলো সম্পর্কে কিভাবে সলভ করতে হয়, সেগুলো যখন বুঝে যাবেন, তখন ওগুলো একটু ট্রাই করে দেখবেন। যে বিশেষ করে আইজিপিটা, ফ্যামিলিয়ারাইজেশন এক্সাম যেটা আইজিপির প্লাস ব্রিটিশ কাউন্সিলের, এই দুইটা ফ্রি এক্সাম আপনারা দিয়ে দেখবেন যে কেমন হয়। যদি মনে হয় যে না আপনারা এই এক্সাম দুইটা দিয়ে মানে বুঝছেন যে না আসলে কিভাবে এক্সাম দেওয়া যায়, কম্পিউটার বেসটা কেমন, তখন একটা অন্যরকম সাহস চলে আসবে। দেন আর কি ডিসাইড করলেন যে কম্পিউটার বেস দিবেন কিনা। যদি দিতে চান তখন আবার টাইপিং স্পিড প্র্যাকটিস, মানে টাইপিং স্পিড বাড়ানোর জন্য টাইপিং প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য ওয়েবসাইট আছে বিভিন্ন, গেম আছে কি বিভিন্ন ওয়েবসাইটে ফ্রি ফ্রি, ওগুলা জাস্ট গেমের মতো, জাস্ট টাইপ করবেন, খেলাও হবে, একটা মানে ইয়া হইলো আর কি, প্র্যাকটিসও হয়ে গেল, মানে মজার ছলে আর কি টাইপ করা, টাইপিং প্র্যাকটিস করা আর কি। ওইটার ওয়েবসাইট গুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই, যখন যদি মনে করেন যে কম্পিউটার বেস দিবেন। আচ্ছা, আরেকটা বড় সুবিধা হচ্ছে আইএলটিএস ওয়ান স্কিল রিটেক। ওয়ান স্কিল রিটেক বলতে আপনার, আমাদের আইএলটিএস এ তো 4টা মডিউল, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। এখন 4টা মডিউলের কোন একটা মডিউলে খুব খারাপ হয়ে গেল, কারণ বেশিরভাগ স্টুডেন্টের স্পিকিং এ খারাপ হয়। দেখা যায় যে লিসেনিং এ, এই লিসেনিং এ ভালো, রিডিং এ ভালো, রাইটিং এও মোটামুটি, রাইটিং ও অনেকে খারাপ হয়ে যায়, স্পিকিং ও খারাপ হয়ে যায়। স্পিকিং ভালো হয় তো রাইটিং খারাপ হয়ে যায়, এরকম আছে আছে। তো যখন এরকম হয় তখন অনেকে চিন্তা করেন যে না আমি ওই এক্সামটাকে আরেকবার দিতে চাই, আর একটু প্রিপারেশন নিয়ে দেন আমি ওই সেম, জাস্ট ধরেন রাইটিংটা অথবা জাস্ট স্পিকিংটা আমি আবার দিব, ফুল এক্সামটা দিব না। এরকম যদি চাই, এটাকে বলে আইএলটিএস ওয়ান স্কেল রিটেক। এইটা একমাত্র পসিবল শুধু কম্পিউটার বেসডে, পেপার বেসডের জন্য এই জিনিস, এই অপশনটাই রাখে নাই ওরা। যদি পেপার বেসডে আপনার রেজাল্ট খারাপ হয়ে যায়, তাহলে আপনাকে ফুল পেপার বেসড এক্সাম আবার দিতে হবে রেজাল্ট ভালো করার জন্য, মানে আপনাকে 4টা মডিউলেই এক্সাম দিতে হবে। আর কম্পিউটার বেসড আইএলটিএস যদি দেন, তাহলে আপনার যে কোনো একটাতে যদি খুব খারাপ হয়, আপনি সেইটাতে আবার এক্সাম দিতে পারবেন। কারণ আমি বলবো যে আপনার ওভারঅল আইএলটিএস এক্সাম রেজাল্ট যদি 6.5 হয়, কোনো ব্যান্ডে, মানে কোনো এই 4টা মডিউলের কোনোটাতেই 6 বা 6.5 এর নিচে না পাওয়াটা ভালো, অ্যাটলিস্ট 6 এর নিচে যাতে না যায়। ধরেন ওভারঅল 6.5 আপনাদের, কিন্তু কোনো ব্যান্ড মানে যে বাকি যে কোনো একটা মডিউলে, মানে কোনো মডিউলে 6 এর নিচে যেন না যায়। যদি
সিক্স এর নিচে চলে যায় তখন তো বাধ্য হয়ে আপনার এক্সাম দিতে হবে, কারণ সিক্স এর নিচে গেলে তখন অনেক দরজাই বন্ধ আপনার জন্য। আচ্ছা ভাইয়া, রিটেক যদি আমরা নিই, তখন এটা হ্যাঁ, পরবর্তী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় প্রবলেম করবে না? কোনো প্রবলেম করবে না। আপনার ওভারঅল স্কোরটা আবার মানে জাস্ট এই রিটেকের রেজাল্টটা অ্যাড হয়ে তখন আবার ওভারঅল স্কোরটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আর তো ভাইয়া, কম্পিউটার হ্যাঁ, বেসড কি আমাদের যেটা মানে স্পিকিং টেস্ট আছে, এটা তো অনলাইন বেসড হবে না টোটালি? হ্যাঁ, এখন সব টোটালি পেপার অনলাইন। বেসড হয়, পেপার বেসড পেপার হয় কি? পেপার বেসডেও দেখা যায় যে স্পিকিংটা অনেক সময় অনলাইন হয়। খুব কমই মানে মানে খুব কম এক্সাম সেন্টারই আছে যেখানে হচ্ছে এই সুযোগটা আছে যে একদম সরাসরি মানে ফেস টু ফেস এক্সাম দেওয়ার। ভালো ভালো যেগুলো আছে সেগুলাতে মেনলি হয়। আর ওয়ান স্কিল রিটেকটা তো ওইটাই মানে আইটিপি থেকে যদি দেন তাহলে আপনার 15,500 টাকা লাগবে। আর যদি ব্রিটিশ কাউন্সিল থেকে দেন তাহলে 12,000 টাকা লাগবে ওয়ান স্কিল রিটেকে। ব্রিটিশ কাউন্সিলের সুবিধা হচ্ছে এটা, কম টাকায় আপনি করতে পারবেন। প্লাস হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে রেজাল্ট পাঠানোর ক্ষেত্রেও ব্রিটিশ কাউন্সিল ফাস্ট। আইডিপি একটু স্লো। আইডিপি অনেক সময় কাপঝাপও করে, আইডিপি থেকে দেখা যাচ্ছে রেজাল্ট পাঠানোর কথা বলছি, তো পাঠায় নাই। তো ইউনিভার্সিটি থেকে ধরেন এরকম হয়েছে আমাদের একটা স্টুডেন্টের সাথে, আইএলটিএস এর স্কোর পাঠাইছে, পাঠানোর জন্য রিকোয়েস্ট করছিল আইডিপি কে, আইডিপি আর পাঠায় নাই। এখন ওই ইউনিভার্সিটি থেকে বলছে আপনার অ্যাডমিশন এই অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে, আপনি আইএলটিএস এর স্কোরটা পাইনি। তখন আবার আইডিপি তে মেইল করতে হয়েছে, আইডিপির অফিসে যাওয়া লাগছে ওই স্টুডেন্টের। এরকম ঝামেলা হয় কিন্তু ইয়া কি বলে, ব্রিটিশ কাউন্সিলের সিস্টেমটা হচ্ছে ওদের ওদের যে অ্যাপ, ওদের যে ওয়েব অ্যাপ, ওখানে আপনি ডিরেক্টলি নিজেই ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন, নিজেই পাঠাইতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন যে কাজ হচ্ছে বা কিন্তু আইডিপির ক্ষেত্রে হয় কি, আইডিপি একটা ইয়া দেয়, একটা একটা মাইক্রোসফট ফর্ম দেয়, এমএস ফর্ম, ওই ফর্মটা আপনার ফিল আপ করে দিতে হয়, পরে ওরা ফর্ম দেখবে তারপর নিজেরা কাজ করবে। তো এখানে একটা একটা লেন্দি প্রসেস, এইটাই, এটা একটা সমস্যা। আর গেছে কি গেস যায় নাই রেজাল্ট, সেটা আপনি দেখতে পাচ্ছেন না আইডিপির ক্ষেত্রে, কিন্তু ব্রিটিশ কাউন্সিলে ওই ওয়েব অ্যাপ্লিকেশনে ঢুকলেই আপনি ডিরেক্টলি দেখতে পারবেন যে গেছে কি যায় নাই, কোন কোন ইউনিভার্সিটিতে আপনার রেজাল্টটা পৌঁছেছে সবকিছু দেখতে পারবেন। আর আইএলটিএস এর রেজাল্ট 10টা ইউনিভার্সিটিতে পাঠানো যায় ফ্রিতে। জিআরইটা যেমন 4টা ইউনিভার্সিটিতে ফ্রিতে আপনি পাঠাতে পারবেন রেজাল্ট, আইএলটিএসটা হচ্ছে 10টা ইউনিভার্সিটিতে ফ্রি রেজাল্টটা পাঠাতে পারবেন। এখন আপনি যদি টিআরএফ যেটাকে বলি আমরা, টেস্ট রিপোর্ট ফর্ম যেটাকে বলি, যেটা হার্ড কপি যেটা টিআরএফটা, সেইটা পাঠাইতে গেলে তখন আবার আলাদা খরচ থাকে, কিন্তু ইলেকট্রনিক যেটা মানে অনলাইনে যেটা পাঠায় সেটাতে কোনো টাকা লাগে না, মানে 10টা ইউনিভার্সিটিতে পাঠাইতে টাকা লাগে না। আচ্ছা ভাইয়া, আমরা কি হ্যাঁ, যে কোনো 10টা ইউনিভার্সিটিতে পাঠাতে পারবো নাকি ওরা সিলেক্টিভ না, যেগুলো সেগুলোতে আমরা দিবে? যে কোনো আমাদের ইচ্ছা, আমরা ইউএস কানাডা যে কোনো দেশের যে কোনো 10টা ইউনিভার্সিটিতে আমরা ফ্রিতে পাঠাতে পারবো। সো রেজাল্ট পাঠানোর ক্ষেত্রে অবশ্যই খুব মানে জাজ করে পাঠাবেন যে আপনার আপনার প্রোফাইলের সাথে যায়, আপনার আপনার ফেভারিট প্রোগ্রামের সাথে অ্যালাইন করে এইরকম ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন, যেখানে স্কলারশিপ অপরচুনিটিস আছে সেগুলো বুঝে শুনে তারপর পাঠাবেন। আর এমন না যে আপনার রেজাল্ট হয়েছে এখনই পাঠাই দিতে হবে, এমন না। আপনি রেখে দেন, আপনার অপশনস গুলা রেখে দেন। যেমন আমি গত বছর আহ, আহ, এক আমি জাস্ট একটা ইউনিভার্সিটিতে রেজাল্ট পাঠাইছি, বাকি 9টা কিন্তু আমার হাতে আছে। আমি জাস্ট ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে পাঠাইছিলাম আইএলটিএস রেজাল্ট, আর কোথাও পাঠাইনি, রেখে দিছি। আহ, তো ওই রকমই এখন যদি আমি আরো কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, যেমন এখন আমি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব এই মাসে, তো আমি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই পাঠাবো, ইয়েটা পাঠাবো, রেজাল্ট পাঠাবো। এরকম অপশন গুলো ধরে রাখবেন, মানে মানে আপনার এই অপরচুনিটিস গুলো ধরে রাখবেন, যে কখন কোন জায়গায় পাঠাইতে হয় বলা তো যায় না। আচ্ছা, ইনকোয়ারি অন রেজাল্ট, আচ্ছা এইটা ভাইয়া, হচ্ছে, আমার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে 10টা সাপোজ আমি পাঠিয়ে দিয়েছি, এরপরে হুম। যখন পাঠাতে যাব তখন কি আমাকে পে করতে হবে কিনা? আহ, তখন পে করতে হয় মাঝে মাঝে। বিশেষ করে আপনি যদি 10টা থেকে রেজাল্ট উইথড্র করে নিয়ে আসেন,
আইডিপি ক্ষেত্রে আমি এটা দেখছি, কারণ আমি তো আইডিপি থেকে এক্সাম দিয়েছিলাম। আহ, তো আমাকে যেটা বলা হয়েছে ওখানে সেটা হচ্ছে, আমি যদি আমি যে আমি যদি 10টার বেশি অ্যাপ্লাই করি, তাহলে প্রথম দিকে যেগুলো পাঠাইছে ওগুলি বাতিল হয়ে যাবে, এরকম বলে দিছে ওরা। মানে আমি যে আমি যে প্রথম 10টাতে দিছি, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে যেগুলো দিছি, আমি যদি 11 12 13 দিই, দেন প্রথম 1 2 3 নাম্বারে যেগুলো পাঠাইছে এগুলো বাতিল হয়ে যাবে, এরকম হবে। এইটাই আর কি। কিন্তু টিআরএফ রেজাল্ট যদি আমরা পাঠাইতে চাই তখন টাকা লাগে। আর এইটা 10টার পরবর্তী যেগুলো সেগুলোর জন্য টাকা লাগবে কিনা এটা আমি আপনাদেরকে জানাবো। আমি ডিরেক্টলি কথা বলে জানাবো, আর ওদের সাথে কথা বলে দেখতে আমি এটা দেখি নাই আসলে। আর ইনকোয়ারি অন রেজাল্ট যেটা, সেটা অনেকটা বোর্ড চ্যালেঞ্জের মতো। বোর্ড এক্সামে যখন আমাদের রেজাল্ট যদি বোর্ড এক্সামে যদি খারাপ হয়ে যায়, তখন আমরা চ্যালেঞ্জ করি না যে আমি তো ভালো এক্সাম দিয়েছি, আমার কেন এ প্লাস আসেনি বা ফেল কেন আসে। তো এই চ্যালেঞ্জ করার মতো আইএলটিএস এর রেজাল্টকেও চ্যালেঞ্জ করা যায়, আমার রেজাল্টের উপর ইনকোয়ারি করা যায় যে আমার রেজাল্ট এত খারাপ হওয়ার কথা ছিল না, আমি তো ভালো এক্সাম দিয়েছিলাম। তো অনেক সময় রেজাল্ট ভালো ঠিক হয়ে যায়, আবার অনেক সময় হয় না। যদি এই যে যখন দেখুন 8,000 টাকা লাগবে ব্রিটিশ কাউন্সিলে, আর হচ্ছে 12,000 টাকা লাগে হচ্ছে আইডিপি, ইনকোয়ারি অন রেজাল্টের অ্যাপ্লিকেশনের জন্য। তো এটার জন্য ওই রকমই সময় লাগে, যেমন পেপার বেসডে যেরকম 13 দিন সময় লাগে, ইনকোয়ারি অন রেজাল্ট যদি আমি অ্যাপ্লাই করি, এই রেজাল্টটা পাইতে ওই রকমই 13 দিনের মতো সময়, 2 সপ্তাহ সময় লাগবে। আর কম্পিউটার বেসড যেরকম 3 থেকে 5 দিন লাগে, ইনকোয়ারি অন রেজাল্টের অ্যাপ্লিকেশন করলে এই কম্পিউটার বেসড রেজাল্টটাও মানে আবার রিভিউ হয়ে আসতো, এরকম 3 থেকে 5 দিনই সময় লাগে। আর হচ্ছে যদি আপনার এই যে এই টাকা তো আর নিয়ে নিবে ফার্স্টে আপনার থেকে, রেজাল্ট যদি না বাড়ে তখন বোঝা যায় যে আসলে আমার দোষে রেজাল্ট খারাপ হয়েছে, আমি মনে করছি ভালো হয়েছে কিন্তু আসলে ভালো হয় নাই। আর যদি রেজাল্ট বাড়ে, মানে ব্যাড স্কোর বাড়ে, তখন ওরা মনে করে যে এটা ওদের দোষ ছিল। তো প্রথমে যে এক্সামিনার খাতা দেখে, তার থেকে যারা সিনিয়র এক্সামিনার আছে তারা সেকেন্ড বার খাতা দেবে। ইউআর যখন করা হয় সেই খাতাটা দেখবে, বা সেই যাই আপনার অ্যান্সার শিট যেটাই থাকুক সেটা দেখবে মেইনলি আরো সিনিয়র এক্সামিনার। ঠিক আছে, যদি রেজাল্ট বেড়ে যায় তাহলে আপনার টাকা আপনি ফুল ব্যাক পাবেন। মানে ওদের দোষে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আপনার টাকা নিবে কেন, ফুল টাকা আপনাকে ব্যাক করে দিবে। এই হলো বিষয়। এরপরে আসি হচ্ছে ব্যান্ড স্কোর। ব্যান্ড স্কোর কেন বলে? কারণ এটা একটা কি, এটা একটা ব্যান্ড, বা হচ্ছে এটা ব্যান্ড মানে কি একটা সিরিজ, কয়েকটা, যেমন এই যে দেখেন 18 থেকে 22 তিনটা নাম্বার, 18 19 20 21 22, 18 19 20 21 22 পাঁচটা নাম্বার। তো 18 থেকে 22 এই এইটুকের মধ্যে এই একটা ব্যান্ডের মধ্যে যদি কেউ কোনো ইয়া পায়, মানে মার্কস পায়, দেন সেটার জন্য ওরা ব্যান্ড স্কোর ধরছে 5.5। মানে আপনি যদি 18 পান তাও 5.5 পাবেন, আপনি যদি 22ও পান তাও 5.5 পাবেন। 18 থেকে 22-এর মধ্যে যে কোনো মার্কস পাবেন আপনি 5.5 পাবেন লিসেনিং এ। আবার 23 থেকে 25 হচ্ছে 6 6, 26 থেকে 29 হচ্ছে 6.5। সো আমাদের মাথায় রাখতে হবে আমরা 26-এর নিচে পাওয়া যাবে না লিসেনিং এ। আমাদের কোনো ব্যান্ডেই চেষ্টা, মানে বিশেষ করে লিসেনিং আর রিডিং তো 40টা কোশ্চেনের অ্যান্সার হয়, টোটাল 40-এর মধ্যে মার্কিং হয়, 40টা কোশ্চেন থাকবে আপনাদের, 40-এর মধ্যে যে কয়টা আপনি রাইট করলেন সেই অনুসারে পাবেন। আর লিসেনিং জেনারেল যারা এক্সাম দেয় অথবা একাডেমিক যারা এক্সাম দেয় সবার ক্ষেত্রে লিসেনিং সেম, আর জেনারেল আর একাডেমিকের রিডিং সেকশনটা আবার আলাদা। একাডেমিক রিডিং একরকম, জেনারেলদের রিডিং আরেক রকম। জেনারেলদের রিডিং ইজি হয়, ওদের প্যাসেজ গুলো ছোট হয়। কিন্তু আমরা তো সবাই একাডেমিক দিব, সো জেনারেল নিয়ে আলোচনা না করলেও হবে। আর জেনারেলদের লিসেনিং টেস্ট কিন্তু তুলনামূলকভাবে ইজি হয়, যদিও এটা অনেকে বলে মিথ। আমার কাছে মনে হয় যে অনেকে বলে যে না, জেনারেল আর একাডেমিকের একসাথে যেদিন এক্সাম হয় সেদিন লিসেনিং এর কোশ্চেনটা একটু সহজ হয়, এটা বলে অনেকে।
এটা বলে অনেকে, আবার মিথও বলে। সো ধরলাম যে এটা হয়, কেন অপশন ছাড়বো আমরা? আপনারা যখন এক্সাম দিবেন, এক্সাম সেন্টারে দেখবেন যে একই দিনে জেনারেল টেস্ট আর একাডেমিক টেস্ট একই দিনে আছে কবে। যেদিন দুইটাই জেনারেল এবং একাডেমিক একসাথে এক্সাম হবে, সেই দিন ডেটটা পিক করবেন। যদি এটা মিট হয় তাহলে তো কোনো সমস্যা না আমাদের, যে আমাদের এমনি এক্সাম তো দিতেই হবে। আর যদি এটা আসলেই সত্য কথা হয় যে জেনারেল, যেহেতু ওরা দুর্বল, ওরা মানে এত বেশি পারে না, এদের জন্য সহজ করার জন্য লিসেনিং এর এক্সামের কোশ্চেন গুলো সহজ করে, তাহলে তো আমাদের জন্যই ভালো। যদি সত্য হয় জিনিসটা, তাহলে আইএলটিএস এর লিসেনিং আমরা বেশি মার্কস পাবো। কারণ আইএলটিএস এর লিসেনিং ইজি এবং এখানে মার্কসটা উঠে বেশি। আরো বেশি ইজি যদি হয় কোশ্চেন, তাহলে আমাদের আরো ব্যান্ড স্কোর বাড়বে। সো আমাদের তখন ওভারঅল স্কোরটা আর একটু বেড়ে যায়। তো চেষ্টা করবেন যে যেদিন জেনারেল এন্ড একাডেমিক একসাথে এক্সাম হচ্ছে সেদিন ডেট সিলেক্ট করতে। আচ্ছা, তো আমাদের টার্গেট থাকবে, আমাদের 26-এর নিচে একদমই পাওয়া যাবে না, আর মিনিমাম 30 পাইতে হবে, এরকম। মানে এটা হচ্ছে ফরজ 26 পাওয়া লিসেনিং এর ক্ষেত্রে। আর 30 পাওয়াটা 30-এর উপরে রাখার চেষ্টা করতে হবে, 40টার মধ্যে 30টা। এটা কেন আমি বলি প্রথমে, কারণ হচ্ছে অনেকে চিন্তা করে আমার সব রাইট করতে হবে, এই প্যানিকে অনেক খারাপ করে ফেলে। যেমন লিসেনিং এ হয়তো একটা একটা কোশ্চেন মিস করে গেল, তখন এত প্যানিক হয় যে পরবর্তী কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারে না বা ভুল করে। তো এই জন্য আমি সবসময় প্রথমেই বলি যে 40টার মধ্যে 30টা দিলে জান্নাতে চলে যাবে, এরকম আর কি। মানে 30টা হইলেই হয়েছে, এরকম একটা বিষয়। আর 26 হচ্ছে ফরজ, এরকম বলি। বাকি 10টা আপনার জন্য জায়েজ আছে, না মানে মানে যে বাকি 10টায় ভুল করলে জায়েজ আছে, এরকম বলে দিই, যাতে প্রথম থেকে মাইন্ড সেট আপটা এরকম থাকে যে না, আমার প্যানিক হওয়া যাবে না। কারণ প্যানিকিং এর জন্যই আসলে অনেকের রেজাল্ট খারাপ হয়। দেখা যায় যে বাসায় প্র্যাকটিস করে তখন লিসেনিং এ 35-36 পাচ্ছে, কিন্তু মেইন এক্সামে যে দেখা যায় যে আহ, কম হয়ে যায়, 30-এর নিচে চলে আসে, তখন ভয় পেয়ে যায়। এই কারণে। তো রিডিং এর ক্ষেত্রে আর লিসেনিং এর ক্ষেত্রে সামান্য তফাৎ আছে। 30 থেকে 32 পাইলে হচ্ছে 7 একাডেমিক রিডিং এ, এদিকে লিসেনিং এ দেখেন 30 থেকে 31। এখানে যে 0.5 এর যে বিষয়টা লিসেনিং এর ক্ষেত্রে, এটাকে একটু সহজ করার জন্য এটা করছে। দেখেন আপনি 32 পাইলে রিডিং এ, তাও কিন্তু আপনি 7 পাচ্ছেন, কিন্তু লিসেনিং এ 32 পাইলে 67.5। এই যে 0.5 বলা যেগুলা, সেখানে দেখবেন যে সহজ করছে আপনাদের জন্য। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের মার্ক গুলো যেন এই 8 ব্যান্ডের দিকে থাকে। আমরা আমরা যে প্রোগ্রেস ট্র্যাকার টুলটা তৈরি করেছি, ওইটা যদি আপনারা ফলো করতে পারেন ক্যামব্রিজ প্র্যাকটিসের পাশাপাশি, আশা করি আপনারা এই রেঞ্জের মধ্যে থাকবেন, এই 5.5 থেকে 8 এর মাঝখানের রেঞ্জের মধ্যে ইনশাল্লাহ থাকবেন। আরো যদি বেশি প্র্যাকটিস করেন, আরো বেশি সময় দেন, ইনশাল্লাহ তার উপরে উঠতে পারেন। আসলে এটা আচ্ছা এমন ভাই, না যে, হ্যাঁ বলেন ভাই। আমরা জেনারেল আইএলটিএস আর একাডেমিক আইএলটিএস একসাথে হয়, এটা জানবো কিভাবে? একটু অফিসে জিজ্ঞেস করলে কি ওনারা ইনফর্ম করে হুম, দিবে? হ্যাঁ বলে দিবি। কোন দিন কোন কোন এক্সাম আছে, কোন দিন সিট ফাঁকা আছে, সবকিছু ইনফরমেশন আপনি রেজিস্ট্রেশনের সময় ওদের কাছে জিজ্ঞেস করতে পারবেন। ওরা তো যখন আপনার মানে ডেট পিক আপ করতে দিবে, তখন ওরা সবই আপনার সামনে মানে ওপেন করে দিবে, আপনি তখন দেখে শুনে বুঝে ডেট সিলেক্ট করবেন। এটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। এটাও যদি সিট ফাঁকা থাকে আর কি, সিট ফাঁকা না থাকলে তো কিছু না। আচ্ছা, এটা হচ্ছে টিআরএফ ফর্ম, আমাদের হার্ড কপি যেটা ইয়ার এরকম থাকে টিআরএফ। কেন ওভারঅল ব্যান্ড স্কোর বলি? কারণ লিসেনিং এ একটা পাইলেন, রিডিং এ একটা স্কোর পাইলেন, রাইটিং এ একটা স্কোর পাইলেন, স্পিকিং এ একটা স্কোর পাইলেন। এই চারটা স্কোরকে আবার অ্যাভারেজ করবে, অ্যাভারেজ করে তারপর ওভারঅল ব্যান্ড স্কোর দিবে। ঠিক আছে? তো এই দেখেন আমার স্পিকিং কিন্তু দেখেন, লিসেনিং এ 8, রিডিং এ 7.5, রাইটিং এ 7, স্পিকিং এ কিন্তু খারাপ হয়ে গেছে। শুধুমাত্র ইয়ারা ছিল, দেখুন নন নেটিভ স্পিকার ছিল আমার ইয়াতে, এক্সামিনার ছিল। আমার পেনস্টোনে এই জন্য এক্সাম দিয়ে ভুলে গেছে, আমি ডিসকাউন্টের লোভে পড়ছিলাম, 3,500 টাকা ডিসকাউন্ট পাইছিলাম ওই সময়, এই লোভে পড়ে আসলে মারা খেয়ে গেছে। যাই হোক,
যারা পেপার বেস এক্সাম দিবেন তাদের এরকম অ্যান্সার শিট থাকবে, আহ, এরকম ছোট ছোট বক্স থাকবে, একটা হচ্ছে লিসেনিং এর আর একটা রিডিং এর, দুইটার কালার আলাদা হয়, কালার আলাদা হয় যাতে আপনি সহজে বুঝতে পারেন যে কোন। আর ইভেন আপনি যদি ধরেন একই একই শিটের পিছনে থাকে, তো ধরেন একটা এক পাশ থাকে গ্রিন আর এক পাশ থাকে ব্লু। এখন আপনি যদি এমন করেন যে আপনার লিসেনিং এ কিছু বাকি ছিল, আপনি রিডিং এক্সাম দেওয়ার ফাঁকে আপনি উল্টা করে আপনি জাস্ট এখানে লেখা শুরু করে দিলেন বা লিখে দিলেন টাইম ওভার হওয়ার পরেও, তো এই জিনিসটা যাতে ওরা ইজিলি ধরতে পারে আপনাকে, সেই জন্য আর কি এরকম কালার আলাদা করে রাখছে ওরা। তো মানে ওখানে এমন ভাবে গার্ড দেয়, মনে হয় যে আহ, একটু ঘাড় নড়াইতে দিবে না, এরকম একটা অবস্থা। এক্সাম সেন্টারের অবস্থা এরকম থাকে, মানে খুব কড়া গার্ড থাকে। আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন না, কারো কিছু তাকাইতে পারবেন না। আহ, আপনার কিছু কলম পড়ে যায় তা ওরা উঠাই দিবে, এরকম অবস্থা। সিসি ক্যামেরা তো সবসময় আছে। কালার গুলো আলাদা করার উদ্দেশ্যটাও এটা, যে টাইমের মধ্যে আপনি যে যদি এদিক ওদিক না করতে পারেন। আর দেখেন এখানে বক্স গুলা কিন্তু ছোট। এখন আপনি যদি পেপার বেসড দেন তাহলে এই বক্সের মধ্যেই আপনাকে এই 1 নাম্বার অ্যান্সার লিখে শেষ করতে হবে, 2 নাম্বার অ্যান্সার এখানে লিখে শেষ করতে হবে। সো ক্লিয়ারলি ছোট ছোট করে লিখবেন, যাতে লেখাটা বোঝাও যায়, আবার বেশি বড়ও না হয়ে যায়। কারণ যদি ভুল হয় আপনার কেটে কিন্তু আবার লিখতে হবে। তো এই কারণে যারা পেপার বেসড এক্সাম দিবেন তারা হাতের লেখা এখন থেকে ঠিক করার চেষ্টা করবে। আর রাইটিং এর ক্ষেত্রেও এরকম দুইটা আলাদা কালার আছে, রেড এন্ড ব্ল্যাক। তো পেন্সিল এইটার ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করতে দেয় না ভাই? না, ভাই পেন্সিল আগে ছিল, এখন আর নাই, এখন সব পেপার পেন করে দিছে। এটাও এই বছরই করছে, এই নিয়মও এই বছরই করছে, পেন দিয়ে লিখতে হবে। ওই যে যত হার্ড আপনাদেরকে আসলে কি করতেছে, ডিমোটিভেট করতেছে পেপার বেসড এক্সাম দেওয়ার জন্য, বুঝছেন? কম্পিউটার বেসড এক্সামকে সহজ করতেছে, সুবিধা দিতেছে বেশি বেশি, পেপার বেসড এক্সামটাকে কঠিন বানাইতেছে ইচ্ছা করে, যাতে করে সবাই মোটিভেটেড হয় কম্পিউটার বেসড এর দিকে যাইতে। এখন যখন দেখবে যে না অনেক রেশিও কমে গেছে পেপার বেসড এক্সামের দেওয়ার রেশিও, তখন ওরা টুক করে বন্ধ করে দিবে পেপার বেসড এক্সাম। বাংলাদেশে এখনো অনেক পোলাপান, অনেক স্টুডেন্ট আছে যারা পেপার বেসড এক্সাম দিতেছে। তো এই কারণে এখনো বন্ধ করতে পারতেছে না, কারণ যদি হুট করে বন্ধ করে দেয় পেপার বেসড এক্সাম তাহলে ওদের ব্যবসায় একটা ভাটা পড়বে। সো এই কারণে ওরা বন্ধ করতে পারতেছে না, এই জন্য ওরা আরো হার্ড করতেছে পেপার বেসড এক্সামকে, যাতে সবাই ডিমোটিভেটেড হয় এন্ড ইন্সপায়ার্ড হয় কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার জন্য। যখন দেখবে যে রেশিওটা অনেক বেশি বেড়ে গেছে কম্পিউটার বেসড এর দিকে, তখন ধপ করে বন্ধ করে দিই পেপার বেসড। আর এখানে যে থাকে এরকম থাকে পেপার বেসড এর রাইটিং এর টাস্কের শিট, এই লাইনগুলোর মধ্যে আপনাকে লিখতে হবে। আর স্পিকিং এর ক্ষেত্রে কোশ্চেন টাইপ থাকে 3টা। ফার্স্ট এর দিকে থাকে, পার্ট 1 এ থাকে খুব শর্ট শর্ট কোশ্চেন, যেগুলো খুব ফ্যামিলিয়ার টাইপের কোশ্চেন হবে, আপনার পার্সোনাল লাইফ রিলেটেড হতে পারে, বা কমন বিষয়গুলো নিয়ে, একদম কমন যেগুলা আমরা সচরাচর যেসব জিনিস নিয়ে আলোচনা করি এই টাইপের, এগুলা রিলেটেড কোশ্চেন্স গুলো থাকে পার্ট 1 এ। এগুলো একদম ইজি কোশ্চেন্স হয়, যাতে করে একটা এটা ওয়ার্ম আপের মতো, শুরুর দিকের কোশ্চেন গুলো ওয়ার্ম আপের মতো, যে আপনি যখন যাতে হচ্ছে তার সাথে একটু ইউজ টু হয়ে যান কথাবার্তা বলতে। আর এই কোশ্চেন গুলো সাধারণত সিম্পল সেন্টেন্সেই আমরা কথা বলি, একদম 2 সেন্টেন্সের মধ্যে শেষ, একটা সেন্টেন্স অথবা 2টা সেন্টেন্স করে বলি। পরবর্তীতে পার্ট 2 তে আহ, একটা 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 মেইন কোশ্চেন থাকবে, একটা মেইন কোশ্চেন থাকবে, সেইটার আন্ডারে আরো কিছু শর্ট কোশ্চেন থাকবে, এগুলোকে কিউ কার্ড বলি আমরা। এটা একটা কিউ কার্ড, যেটা আপনাকে আপনার স্ক্রিনের মধ্যে দেখাবে। যদি আপনি ফেস টু ফেস দেন তখন দেখা একটা কাগজে দেয়, অথবা আর যদি কম্পিউটার মানে অনলাইনে হয়, তখন কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দেখাবে, আপনার সামনে একটা সাদা কাগজ দেওয়া থাকবে, আপনি ওখানে নোট করতে পারবেন। যেমন এই যে একটা কোশ্চেন, describe a law that was introduced in your country and that you thought was a very good idea। এটা হচ্ছে মেইন কোশ্চেনটা। এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনার দিতে হচ্ছে, যেটা কিনা এটার জন্য আপনাকে 1 মিনিট সময় দিবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করা বা এটা নিয়ে কোনো কিছু নোট করার জন্য। পরবর্তী 1.5 থেকে 2 মিনিট সময় দিবে, যদিও বলে 2 মিনিট, কিন্তু আপনাকে 1.5 মিনিটের মধ্যে থামাই দিবে। থামাইলে এটা এটা ওদের মানে থামাই দেয় যদি, তাহলে এটা কোনো আপনার কোনো দোষ না আর কি, এটা জাস্ট টাইমের মধ্যে ওদের
শেষ করতে হবে, তো এই কারণে থামায় দেয়। যাই হোক, এখানে শর্ট শর্ট কিছু কোশ্চেন আছে, এগুলা কিউ কিউ মানে হচ্ছে ক্লু। হোয়াট দ্য ল ওয়াজ, এটা একটা একটা আপনার জন্য একটা ক্লু দিয়ে রাখছে যে এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য এই ছোট ছোট এটা আপনাকে সাজেশন হিসেবে কোশ্চেন দিয়ে রাখছে। আপনি তখন এই ছোট ছোট কোশ্চেনের উপরে ছোট ছোট কিওয়ার্ড লিখে রাখতে পারেন, কোনো সেন্টেন্স নোট করে রাখতে পারেন, যখন আপনি এইটার উপরে যখন 2 মিনিট বা 1.5 মিনিট কথা বলবেন, যাতে ওই কিওয়ার্ড গুলাকে ইউজ করতে পারেন, আপনি যাতে মনে থাকে, যে একটা কনসিস্টেন্সি রক্ষা করে আপনি যেন একটা কোহেরেন্টলি এইটার অ্যান্সারটা দিয়ে দিতে পারেন। এরপরে পার্ট 3 তে আসে একটু বড় কোশ্চেন, মানে এটাকে ফলো আপ কোশ্চেন বলি আমরা। ফলো আপ কোশ্চেন মানে হচ্ছে এইখানে মেইনলি আপনার মার্কিংটা ভ্যারি করবে। প্রথম দুইটা তো আহ, প্রথমটা তো এমন না যে প্রথমটা কোনো মার্ক ক্যারি করে না, এমন না। প্রথমটাতেও মার্ক আছে, পার্ট 2 তেও মার্ক আছে, কিন্তু প্রথম দুইটাতে আপনার হচ্ছে সর্বোচ্চ 5.5 বা 6 পর্যন্ত চিন্তা ভাবনা করে ওরা। ধরেন আপনি প্রথম দুইটা খুব ভালোভাবে অ্যাপিয়ার করছেন, কিন্তু পরের ফলো আপ কোশ্চেন গুলো আর ভালো পারতেছেন না, তখন আপনাকে দেখা যাবে যে স্পিকিং এ 5.5 অথবা 6 দিয়ে রাখছে। আর যখন আপনি ফলো আপ কোশ্চেন গুলো চলে আসে, আপনি একটার পর একটা ফলো আপ কোশ্চেন ভালো করতে থাকবেন, তখন আস্তে আস্তে আপনার ব্যান্ড স্কোর বাড়তে থাকবে। তো ফার্স্ট এর ফলো আপ কোশ্চেন গুলা যত আগাইতে থাকে তত বেশি হার্ড হইতে থাকে। যেমন প্রথম যে ফলো আপ কোশ্চেনটাই দেখেন, হোয়াট কাইন্ডস অফ রুল আর কমন ইন দ্য স্কুল, কমন ইন স্কুল, একটা স্কুলের মধ্যে কমন রুলস গুলা কি। এটা একটু সহজ কোশ্চেন, এটা অ্যান্সার করার সহজ। আর একটু কঠিন দেখেন, যত নিচের দিকে যায় কত কঠিন হচ্ছে। যেমন ক্যান ইউ সাজেস্ট ওয়াই মেনি স্টুডেন্টস ডিসাইড টু স্টাডি ল অ্যাট ইউনিভার্সিটি, মানে আপনার কাছে সাজেশন চাচ্ছে যে অনেক স্টুডেন্ট মানে আইন নিয়ে কেন ইউনিভার্সিটিতে পড়ে। এটা অনেকের কাছেই একটা আনফ্যামিলিয়ার কোশ্চেন। অ্যাডভোকেট হতে চায় কেন স্টুডেন্টরা? তো এটা একটু হার্ড কোশ্চেন তুলনামূলকভাবে। মানে যত কোশ্চেন যাবে তত হার্ড হইতে থাকবে, এবং আপনি যত হার্ড কোশ্চেন ফেস করতে পারবেন তত আপনার ব্যান্ড স্কোর বাড়তে থাকবে স্পিকিং। আচ্ছা, এই হচ্ছে বিষয় আইএলটিএস সম্পর্কে, আশা করি বুঝছেন। আর আইএলটিএস এর রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে দুই টাইপের কোশ্চেন হয় একাডেমিকে। একটা হচ্ছে গ্রাফ, গ্রাফ বলতে হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল, হ্যাঁ। তারপর হচ্ছে আহ, আহ, কখনো প্রসেস, বিভিন্ন প্রসেস, প্রসেস ডায়াগ্রাম থাকে, ম্যাথ থাকে, এগুলো ডিসক্রাইব করতে হয় গ্রাফে। আর হচ্ছে এসে থাকে হচ্ছে পার্ট 2 তে। পার্ট 1 এ হচ্ছে 30% মার্কস থাকে, পার্ট 2 যেটা মানে টাস্ক 2 যেটা এসেতে থাকে হচ্ছে বাকি 70% মার্কস। তো টাস্ক 2 তে বেশি মার্কস থাকে। তো এগুলো নিয়ে ডিটেইল আলোচনা হবে যখন, যেটা নিয়ে কথা বলবো যখন রাইটিং ক্লাস শুরু হওয়ার আগে। রাইটিং এর সম্পর্কে সব ডিটেইল আলোচনা করে, মানে রাইটিং কোশ্চেন কোশ্চেন যা যা আছে এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আহ, তারপরে হচ্ছে ইন ডিটেইল আলোচনা হবে আর কি রাইটিং এর। তো এই টুকের মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? আইএলটিএস সম্পর্কে বোঝা হয়ে গেছে আশা করি, কোশ্চেন সম্পর্কে মানে আইএলটিএস এর এক্সাম সিস্টেমটা সম্পর্কে। আচ্ছা ভাইয়া, ইউকেভিআই এক্সামটা কি শুধু ইউনাইটেড শুধু কিংডমে ইউকে এর অ্যাকসেপ্টেড? জন্য, হ্যাঁ শুধু ইউকে এর জন্য এটা। বাট ওটারও তো দেখি মানে কস্ট বা ফিসটা অনেকটা হাই। আরো বেশি, আরো বেশি, আরো আরো বেশি। ওইটা আসলে দরকার নেই ভাই, মেইন আইএলটিএস একাডেমিক হলে সবকিছু করা যায়। ওইটা করার আসলে কারণটা কি? এটা একটা স্পেশালাইজড ভার্সন, তো এটা ভিসা এন্ড ইমিগ্রেশন রিলেটেড, এটার কাজে আর অ্যাপ্লিকেশনস এর জন্য মেইনলি আইএলটিএস ইউকে ভিআইটা দেয়, ইউকে এর ভিসা এন্ড ইমিগ্রেশন পারপাসের জন্য আর কি। এটা এটা আমাদের একাডেমিক এবং জেনারেল দুই ক্ষেত্রেই এটা কাজে লাগে। এটা এমন না ওইরকম কিছু না, কিন্তু এতে ইউকে ভিআই বলতেই যে এটা যে অনেক কঠিন কিছু হবে এরকমও না। মানে আমরা একাডেমিক আর জেনারেল টেস্টগুলো যেরকম দিই না, কোশ্চেন প্যাটার্ন প্যাটার্ন যা আছে সবই সেম থাকে। একটা এক্সট্রা সিকিউরিটি মেজার্স থাকে এটার বিষয়ে, বিভিন্ন
আমি ইউকেভিআই সম্পর্কে এত ডিটেল জানি না, তবে আমি এইটুকু জানি যে এটা স্পেশালাইজড ভার্সন। এটা তো সিকিউরিটি, বিভিন্ন সিকিউরিটি বিষয় নিয়ে এখানে অনেক বিষয় এগুলো থাকে। এটা ভিসা অ্যান্ড ইমিগ্রেশন রিলেটেড, তো মানে শুধু খালি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে না, মানে আপনার আরো কিছু সিকিউরিটি মেজার্স সম্পর্কেও এখানে অনেক কিছু মানে জাজ করে ওরা, এই জন্য এটার কস্টিংটা বেশি। হ্যাঁ, বললা ভাইয়া ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। অনলাইন হ্যাঁ, হচ্ছে যে বা কম্পিউটার বেসড করতে গেলে তো তাহলে টাইপিং স্পিড তো হচ্ছে যে ম্যাটার করতেছে তাহলে। টাইপিং স্পিড অনেক বেশি ম্যাটার করতেছে এমনও না। আহ, ধরেন আমাদের নর্মালি যারা আমরা ল্যাপটপ বা ডেস্কটপ চালাই, আমাদের নর্মালি 20 ওয়ার্ডস পার মিনিট নর্মাল স্পিড থাকে। এখন আপনার একটা এসএ লিখতে কত সময় লাগবে? ধরেন 40 মিনিট সময় তো দেয়, ধরলাম আমার 35 মিনিটের মধ্যে সেটা লিখতে হবে, কারণ 5 মিনিট আমার তো রিভিশনের জন্য রাখতে হবে। তো 35 মিনিটে তাহলে আপনি কতগুলা দিতে পারতেছেন? 700 ওয়ার্ড লিখতে পারতেছেন আপনার নর্মাল স্পিডেই, 700 ওয়ার্ড। তো আপনার তো লিখতে হবে মাত্র 250 ওয়ার্ড এসের জন্য। সর্বোচ্চ 300 ওয়ার্ড লিখবেন এসের জন্য। তাহলে তো আপনার 400 ওয়ার্ড লেখার যে সময়টা, সেটা আপনার থিঙ্কিং এর জন্য রাখতে হবে, কারণ এসে তো ধুপ করে লেখা যায় না। আপনার তো এমন না যে মুখস্থ কোশ্চেন দেখলাম ধুমার লেখা শুরু করে দিলাম, এরকম না। ওখানে যে কোশ্চেনটা দেখবেন সেটা নিয়ে আইডিয়া জেনারেট করতে হবে আপনার। তখন আপনি সেই মানে কিভাবে অ্যান্সার করবেন সেটা নিয়ে আপনার আইডিয়া জেনারেট করতে হবে, তারপর আপনার লিখতে হবে। সো থিঙ্কিং প্লাস হচ্ছে টাইপিং সব মিলাই ছিল দেখা যায় হয়ে যায় 35 মিনিটের মধ্যে। মানে আমাদের যে নর্মাল স্পিডটা সেইটা দিয়ে আপনি কভার আপ করতে পারবেন, কিন্তু তাও প্র্যাকটিস করবেন, যাতে হচ্ছে দেখা যায় যে মানে টাইপিং স্পিডটা প্র্যাকটিস না করা থাকলে দেখা যায় ভুলভাল টাইপ, মানে ভুলভাল কি প্রেসের কারণে বানান ভুল হয়। তো টাইপিং স্পিড স্পিড যখন প্র্যাকটিস করবেন এবং অ্যাকুরেটলি লেখার জন্য, অ্যাকুরেটলি টাইপ করার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার ভুলগুলা কম হচ্ছে। কারণ ওখানে তো এমন নাই যে আপনার, যেমন আমরা ওয়ার্ডে যখন লিখি তখন তো ওখানে নিচে মার্ক করা যায়, মানে মার্ক আসে, আসে দেখায় যে আপনার এই ওয়ার্ডটা ভুল হয়েছে, কিন্তু ওখানে সেই জিনিসটা থাকে না। বা আমরা গ্রামারলি ইউজ করি যখন কোনো কিছু টাইপ করি, লিখলে ভুল ত্রুটি কি হচ্ছে ওটা দেখায়, কিন্তু ওখানে কিন্তু ওগুলো থাকবে না। ওখানে আপনার টাইপ করে আর নিজের ভুল নিজেরই ধরতে হবে, এটা আপনাকে দেখাই দিবে না। তো যত একুরেটলি লিখতে পারবেন, আপনার একুরেসি পার্সেন্টেজ বেশি থাকবে, তত ভালো। আর চেষ্টা করবেন 40 মিনিটে যেহেতু এসে, তো 35 মিনিটের মধ্যেই শেষ করা, যাতে হচ্ছে রিভিশন দেওয়া যায়, ভুল ত্রুটিগুলো কারেকশন করা যায়। কারণ ভালো লিখছেন কিন্তু ভুল হচ্ছে, সেই ভুলের কারণে মার্কস কমে যায়। আচ্ছা, আইএলটিএস এর এই বিষয়গুলো গেল। হ্যাঁ, কম্পিউটার বেসড আইএলটিএস কি টাইমার থাকে না? হ্যাঁ, টাইমার আপনার স্ক্রিনেই থাকবে। পেপার বেসড এর ক্ষেত্রে যেমন ঘড়ি থাকে দেয়ালে, আপনার বারবার ঘড়ির দিকে তাকাইতে হবে, কিন্তু কম্পিউটার বেসড এর ক্ষেত্রে আপনার স্ক্রিন থেকে চোখ সরানোর দরকার হবে না, আপনার স্ক্রিনের মধ্যে টাইমার দেওয়া থাকে। আচ্ছা, এরপর আসে আমাদের প্রোগ্রেস ট্র্যাকার টুল। আপনাদের হোল জার্নিটা এই ট্র্যাকার টুলটাকে ফলো করে হবে। এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস, যেমন আজকে আমাদের ক্লাস হলো, ক্লাস 1 হইলো। আহ, আহ, আজকে ক্লাস 1টা আসলে হয় নাই, কারণ আমরা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতে বলতে বহুত টাইম চলে গেছে। এখন ইবুক টিবুক সম্পর্কে বলতে গেলে আহ, এখন আমাদের ক্লাসের এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, এগুলো নিয়ে এখন ভোকাবুলারি, কোহেশন এন্ড গ্রামার রিলেটেড কিছু আলোচনা করব, কারণ আমাদের গ্রামার ই বুকটাকে কিভাবে পড়বো সেই জিনিসটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব। তো এইখানে আমাদের আগের কিছু স্টুডেন্ট আছে, তারা হচ্ছে এটা ট্র্যাকার টুলটাকে ব্যবহার করছিল। অনেকেই ইরেগুলার ছিল, দেখেই বোঝা যাচ্ছে, আমরা এটা দেখে বুঝতে পারি যে কে আসলে প্র্যাকটিস করে, কে প্র্যাকটিস করে না। যেমন এই যে আপুটা দেখেন কতগুলাই টাস্ক কমপ্লিট করছে, 1-1 লিখে দিছে। আপনাদের কাজই হবে, যেমন আজকের ক্লাস 1 এর শেষ হওয়ার পরে আপনাদেরকে যে টাস্কগুলো দেওয়া হয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন, একটা 1-1 লিখে দিবেন। যে টাস্কটা কমপ্লিট হবে সেখানে 1 লিখে দিবেন। এখন আপনাদের প্রত্যেকের নাম আস্তে আস্তে এখানে এন্ট্রি হবে, আপনাদের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, এখানে এন্ট্রি হবে। জাস্ট আপনারা যখন টাস্কটা কমপ্লিট করবেন এখানে 1-1-1-1 করে বসায় দিয়ে দেবেন। ঠিক আছে? এখন মানে টাস্ক কমপ্লিট না করে 1 বসাইলে
আমরা তো মনে করবো যে আপনি পড়ছেন বা আপনার এই টাস্কটা কমপ্লিট করছেন, কিন্তু আলটিমেটলি আপনাদের আসলে কোনো বেনিফিট হলো না। তো টাস্কটা যেহেতু দেওয়া, টাস্কটাকে আপনার অবশ্যই সিনসিয়ারিটির সাথে এবং প্রপারলি এটা করতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এইগুলো কিভাবে সলভ করবেন, মানে এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা এখন বলি। আমরা কিছু টাস্ক দেই রেগুলার, সেটা হচ্ছে স্পিকিং টপিক থাকে আমাদের, তারপর লিসেনিং এর জন্য আমরা 30 মিনিটস টাইম দিই, যে অ্যাটলিস্ট কোনো কিছু 30 মিনিট শোনা। নেটিভদের কপি করার জন্য 2টা ভিডিও দেই, আর হচ্ছে মিরর থেকে আর্টিকেলস পড়তে দিই। তো আমি আগে মিরর থেকে শুরু করি। এটা হচ্ছে রিডিং প্র্যাকটিসের জন্য। আমি প্রত্যেকটা দেখেন লিংক করে দিয়ে দিচ্ছি, সবগুলোতে হাইপার লিংক করা আছে, যাতে আপনারা ইজিলি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারেন। আপনারা কাইন্ডলি এগুলা কোনো এডিট করবেন না, ঠিক আছে? যেহেতু এটা আমরা সফটওয়্যার এখনো তৈরি করতে পারি নাই, কমপ্লিট করতে পারি না শেষ করে, সো এইটা এখন ভালনারেবল অবস্থায় আছে, যে আপনি যদি এগুলাকে এডিট করে দেন তখন, বা এখানে কিছু উল্টাপাল্টা লিখে দেন, তখন কিন্তু এটা চলে যাবে। সো আমাকে আবার কষ্ট করে এটাকে ঠিক করতে হবে। তো আপনারা এটার মধ্যে কোনো এডিট করবেন না, আপনারা ডিরেক্টলি জাস্ট এখান থেকে লিংকে চলে যাবেন, এখানে কিছু লিখবেন না, ঠিক আছে? আপনারা শুধুমাত্র এখানে আপনাদের যে নাম থাকবে সেই অনুসারে জাস্ট এখানে 1 বসাবেন। এই এডিট অ্যাক্সেস আপনাদের দেওয়া আছে। তো এইটাতে জাস্ট একটু একটু কেয়ারফুলি কাজ করেন, যে জাস্ট এখানে যেন কোনো ইয়া না হয়, মানে কোনো এগুলো যেন রিমুভ না হয়ে যায় লেখা, বা লিঙ্ক গুলো যাতে না চলে যায় বা ইয়া না হয়। আচ্ছা যাই হোক, আমি এই ইয়াতে গেলাম। এটা হচ্ছে একটা ব্রিটিশ নিউজ পেপার, মিরর। ব্রিটিশ নিউজ পেপার কেন পড়তে বলি আমি? কারণ যেহেতু ব্রিটিশ নিউজ পেপার লেখে ব্রিটিশরা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি যে ব্রিটিশ ইউনিভার্সিটি, মানে ইউকে এর একটা ইউনিভার্সিটি। তো ওখানের যারা প্রফেসর আছে, যারা কোশ্চেন তৈরি করবে, তারা যেহেতু ব্রিটিশ, তো তাদের লেখার স্টাইল, তাদের লেখার টোন, এই সব কিছু কিন্তু সিমিলার। হ্যাঁ, তো আমরা যদি ব্রিটিশ নিউজ পেপার পড়ি, তাহলে আমাদের ওদের লেখার স্টাইলটার সাথে ফ্যামিলিয়ারাইজেশন হবে। প্লাস আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যত পড়বো তত আমাদের রিডিং স্পিড বাড়বে। আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে রিডিং স্পিড অনেক জরুরি। আপনি দ্রুত পড়ে অ্যান্সার বের করে নিয়ে আসাটা খুব জরুরি। হ্যাঁ, সো আপনি যত বেশি পড়বেন তত আপনার রিডিং স্পিড বাড়তে থাকবে। এবং আমরা কিন্তু যখন স্কিমিং করি, মানে খুব দ্রুত পড়ে যাই, ধরুন আমরা একটা আর্টিকেল ওপেন করলাম, আমরা কিন্তু সব একটা লাইনের সব ওয়ার্ড দেখিও না, এরকম হয়। আমরা যখন বেশি রিডিং স্পিডে রিডিং করি, কোনো কিছু পড়ি, আমরা দেখা যায় একটা প্যাসেজের মধ্যে কয়েকটা ওয়ার্ড দেখলেই আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্স দিয়ে কি বুঝাইছে। হ্যাঁ, আমরা ওয়ার্ড গুলা জাস্ট দ্রুত চোখ বুলাই যাই লেখাগুলোর উপর দিয়ে, তখন আমরা সহজে বুঝে যাই আসলে এখানে কি বলছে। এটাকে বলে স্কিমিং। আর স্ক্যানিং মানে হচ্ছে আমরা ইন্টেন্সিভলি পড়ি, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি। কখন পড়ি? যখন হচ্ছে আমরা মনে করি যে এই সেন্টেন্সের মধ্যে আমার অ্যান্সারটা আছে, তখন আমরা সেন্টেন্সটাকে খুব ভালো করে পড়ি, যে না আসলে বুঝি যে আসলে অ্যান্সারটা কি বলছে, তখন ওটা স্ক্যান করি। রিডিং সেকশন যখন আসবে, তখন স্ক্যানিং এন্ড স্কিমিং খুব ভালো করে বোঝানো হবে। আপাতত স্কিমিংটাকে প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে প্রচুর পড়তে হবে। আমি কেন 5টা আর্টিকেলের কথা বলছি আমি সেটাও দেখাই। এই যে দেখুন, এখানে অপশনস থাকে, মানে ওদের ফিল্টার অপশনে গেলে আপনারা দেখতে পারবেন যে কত টাইপের ওদের আর্টিকেল এখানে আছে। তো আমরা কোন কোন আর্টিকেল পড়বো? আমরা তো সব আর্টিকেল পড়বো না। আমাদের কোন কোন আর্টিকেল পড়তে হবে? আমাদের হেলথ রিলেটেড আর্টিকেল পড়তে হবে, ওয়েদার রিলেটেড আর্টিকেল পড়তে হবে, ক্রাইম পড়তে হবে, মানি পড়তে হবে, টেক পড়তে হবে। এগুলো ম্যান্ডেটরি, ঠিক আছে? এই কয়টা আমাদের মাস্ট পড়তে হবে। আরেকটা আমরা পড়তে পারি, সেটা হচ্ছে অ্যাথলেটিক্স, খেলাধুলা টাইপের, আর ওয়ার্ল্ড নিউজ। এই কয়েকটা করতে পারি, এর বেশি আমরা পড়বো না, বাকিগুলা থেকে আসে না। আপনারা ক্যামব্রিজের বই যদি খুলেন, দেখবেন রিডিং এর যে প্যাসেজ গুলো আসে, হয় কোনো রিসার্চ পেপার থেকে আসে, নইলে কোনো বইয়ের থেকে আসে, নইলে এই টাইপের হেলথ, ওয়েদার, ক্রাইম,
তারপর হচ্ছে বিজনেস, হ্যাঁ, তারপর লিটারেচার, হ্যাঁ, তারপর হচ্ছে খেলাধুলা রিলেটেড, টেকনোলজি রিলেটেড, এই টাইপের এই নিউজ পেপার থেকে আর্টিকেল উঠায় দেয় ইয়াগুলাতে। তো এই কারণে আমি নিউজ পেপার বেশি পড়তে বলতেছি আপনাদেরকে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি কিন্তু এখনই আমাদের ইংলিশ এক্সপোজার নিয়ে কথা বলতেছি। ইংলিশ এক্সপোজার মানে ইংলিশে আমাদের সময় দেওয়াটা কত বেশি জরুরি সেটা নিয়ে কথা বলতেছি। আমরা নিউজ পেপার এই কারণে পড়তে বলছি যে এই টাইপের আর্টিকেল গুলো আপনাদের আসবে রিডিং প্যাসেজে, এই টাইপের লেখার স্টাইলটা সেম থাকবে। থার্ডলি হচ্ছে আপনাদের রিডিং স্পিডটা বাড়বে। যত রিডিং মানে আপনি স্কিমিং যত প্র্যাকটিস করতে পারবেন, দ্রুত পড়ে অ্যান্সার বের করে আনতে পারবেন। সো এই 3টা বেনিফিটের জন্য আপনাদেরকে রেগুলার এই অ্যাটলিস্ট এই 5টা, আর যদি আরো চান বেশি, যেমন অ্যাথলেটিক্স প্লাস ওয়ার্ল্ড নিউজ, এই জিনিসগুলো মাস্ট আপনাদের এই কয়টা মানে আর্টিকেল আপনার পড়তে হবে। আপনি জাস্ট হেলথে গেলেন, হেলথে যাওয়ার পরে দেখবেন যে কিটা অনেক আর্টিকেল থাকবে, আপনার সব আর্টিকেল পড়ার দরকার নেই, আপনি যে কোনো একটা আর্টিকেল পড়েন হেলথ রিলেটেড, যে কোনো একটা, এটা একটা আর্টিকেল আছে, এটা আছে, আপনি যে কোনো একটাতে যান, এগুলাতে যে কোনো একটাতে যাবেন, জাস্ট এক্সটেন্সিভলি পড়বেন, মানে ইন্টেন্সিভলি না, মানে একদম ট্রান্সলেশন করে করে সেন্টেন্স বাই সেন্টেন্স বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার দরকার নেই, খালি জাস্ট পড়ে যাবেন, পড়ে 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 জাস্ট বুঝে যাবেন। এই যে আপনি ধরেন এটার মধ্যে ঢুকলেন, হেয়ার লস রিলেটেড একটা আর্টিকেল, ধরেন জাস্ট পড়তে থাকবেন, এরকম জাস্ট চোখ ভুলাই যাবেন, পড়তে থাকবেন। প্রথম প্রথম যে আপনি স্কিমিং খুব ভালো করতে পারবেন এমন না, প্রথম প্রথম হয়তো আপনি ইন্টেন্সিভলি পড়তেছেন, আস্তে আস্তে পড়তে পড়তে দেখবেন যে কয়েকটা ওয়ার্ড দেখলেই আপনি সেন্টেন্সে কি আছে সেটা বুঝে যাবেন। প্রথম প্রথম হয়তো আপনার একটু ভালো করেই পড়তে হবে সেন্টেন্স গুলা। তো এমন না যে প্রথমেই আপনাকে ওই রকম লাফায় লাফায় পড়া লাগবে, কিন্তু চেষ্টা করবেন যে মানে বুঝে পড়ে পড়া, প্রথম দিকে বুঝে পড়েন, আস্তে আস্তে দেখবেন স্পিড বেড়ে গেছে, তখন কয়েকটা ওয়ার্ড দেখলে আপনি বুঝে যাবেন। ঠিক আছে, তো এইভাবে আর্টিকেল গুলো পড়বেন। আর মিরর যদি ফোনে পড়তে চান, ফোনের অ্যাপ্লিকেশন আছে, মিররের অ্যাপ আছে, অ্যাপ দিয়ে পড়তে পারবেন। আচ্ছা, এটা আপনাদের রেগুলার টাস্ক, এগুলো আপনারা এই যে প্রত্যেকটা দেখেন ক্লাস 1 আর ক্লাস 2 এর মাঝখানে, যেমন এই যে রিড 5 আর্টিকেলস ফ্রম মিরর, আবার এই যে ক্লাস 2 আর ক্লাস 3 এর মাঝখানে সেম, এটা রেগুলার, রেগুলার পড়া, রেগুলার শোনা, রেগুলার কথা বলা, এগুলো রেগুলার কাজ, রেগুলার শোনা। যেহেতু 4টা মডিউল, 4টা মডিউলে আপনার প্রফিসিয়েন্সি যাতে বাড়ে, এই জন্যই আমরা এইগুলা সেট করে রাখছি। এখন এটা গেল হচ্ছে মিররের ক্ষেত্রে। এখন লিসেনিং এর ক্ষেত্রে আমরা বলি অ্যাটলিস্ট 30 মিনিট, ক্লাস 1 এবং ক্লাস 2 এর মধ্যে অ্যাটলিস্ট 30টা মিনিট আপনি সময় দেবেন। এটা হতে পারে আপনি এখন 10 মিনিট দিলেন, আপনি আরো 2 ঘন্টা পরে 10 মিনিট দিলেন, এরকম করে করে ওভারঅল 30 মিনিট যদি অ্যাটলিস্ট আপনি কোনো কিছু শুনবেন। আমি বলবো আপনারা ব্রিটিশ পডকাস্ট শুনেন, অস্ট্রেলিয়ান পডকাস্ট শুনেন, কারণ এই ব্রিটিশ এন্ড অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে আপনার ইয়াটা বেশি হয়, যদিও কানাডিয়ান অ্যাকসেন্টেও আসে, অন্যান্য অ্যাকসেন্টেও আসে, কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আছে হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট এবং অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে, মানে অডিও যেটা আপনার শুনে তারপরে এক্সামের অ্যান্সার দিতে হবে সেটা। তো আপনারা চেষ্টা করবেন যাই শুনেন এটা যেন ব্রিটিশ অ্যাকসেন্টে হয় অথবা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে হয়। ঠিক আছে, তো ওদের কথাগুলোর সাথে যত বেশি ফ্যামিলিয়ার হবেন, তত ওদের অডিওটা শুনে বুঝতে পারবেন। দেখেন আমেরিকানরাও কিন্তু অনেক সময় ব্রিটিশদের কথা বুঝে না শুনে, ঠিক এরকম হয়, কারণ ব্রিটিশ অ্যাকসেন্ট একটু অন্যরকম। দেখুন সানডে, আমরা যখন সানডে বলি, ওরা সুনডে বলে। তখন আপনি যদি সুনডে মানে হচ্ছে সানডে এটা না বুঝেন, হুট করে সুনডে বললো, তখন কিন্তু আপনি বুঝবেন না যে এটা সানডে না সুনডে, সুনডে মানে কি এটা তো বুঝবেন। তো আপনারা এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন যে আসলে আহ কি বলে ওরা কি বলতেছে, এটা তখন বুঝে যাবেন। সুনডে শুনলে বুঝবেন না সানডে বলছে, এরকম এরকম আর কি। এই জন্য ওই টাইপের পডকাস্ট গুলো শুনবেন। এই হলো আপনাদের রিডিং গেল, লিসনিং গেল। রাইটিং এর ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে ফার্স্টের দিকে তো আমাদের গ্রামারের যে ইবুকটা আছে সেই ইবুক ফলো করে লেখার প্র্যাকটিস করতে হয়। পরবর্তীতে যখন আমাদের রাইটিং এর ক্লাস শুরু হবে, তখন আমরা যখন বুঝাই দেবো যে কিভাবে কি রাইটিং এর কি মানে কিভাবে কি করবেন, তখন আপনার সেই অনুসারে
আপনার গ্রাফ লিখবেন, এসে লিখবেন। আমরা কিন্তু আপনাদেরকে দুইটা ইবুক দিছি, একটা হচ্ছে ম্যাকারের রাইটিং পার্ট 1টা আর ম্যাকারের পার্ট 2, দুইটা ইবুক কিন্তু দিছি। ওইখান থেকে আপনাদের পড়তে হবে, এখানে নাই। এই যে এই প্রথম দুটা ম্যাকার আইএলস গ্রাফস আর ম্যাকার এসে, এই দুইটা ইবুক দিছি আপনাদেরকে। এখান থেকে গ্রাফ পড়বেন, এখান থেকে এসে পড়বেন। যখন আমরা রাইটিং দেখাবো তখন আর কি এখান থেকে কিভাবে পড়বেন সেটাও দেখাই দেবো। হ্যাঁ, স্ট্রাকচার তো আগে বুঝতে হবে যে গ্রাফের স্ট্রাকচারটা কেমন, এসের স্ট্রাকচার কেমন, সেগুলো যখন বুঝে যাবেন তখন এখান থেকে পড়লে দেখবেন আপনারা ভালো করতেছেন। আচ্ছা, এই ইবুক দুইটা রাখেন কাছে। আপনার কেউ যদি চান বই কিনবেন, বইও কিনতে পারেন, বাজারে অ্যাভেলেবেল আছে বইগুলা। আমার কাছে মনে হয় না যে বই দরকার, ইবুক দেখে দেখে পড়লেও হবে। আবার যারা হচ্ছে স্ক্রিনে পড়তে কষ্ট হয়, বেশি মানে চোখের সমস্যা হয়, তারা করতে পারেন, আপনারা বই বই কিনেও পড়তে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা, আর স্পিকিং স্পিকিং প্র্যাকটিসটা কিভাবে করব বাসায়, সেটার জন্য আমরা টপিক সেট করে দিই। যেমন স্পিকিং টপিক, আমাদের আজকে স্পিকিং টপিকটা হচ্ছে হোম, মানে নিজের বাড়ি। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট না, অ্যাপার্টমেন্ট মানে ফ্ল্যাট। ওরা অ্যাপার্টমেন্ট বলতে বোঝায় যে আমরা যে ফ্ল্যাটে থাকি ঢাকায় বিল্ডিং এর মধ্যে, সেটা। আর হোম বলতে আমাদের পার্সোনাল হোম, এটা আমাদের ডুপ্লেক্স বাড়ি হতে পারে, আমাদের নিচতলার বাড়ি হতে পারে, অথবা পুরো একটা বড় বিল্ডিং নিজেরাই থাকি, এরকমও হতে পারে। এটা হচ্ছে হোম। আচ্ছা, তো এই টপিকটা আমরা সিলেক্ট করব, এই টপিকের উপরে আমরা কিভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে, সেটা একটু পরে বলতেছি। তার আগে আমরা একটা এই প্লে লিস্ট আপনাদের একটু দেখো। এটা হচ্ছে নেটিভ স্পিকারদের কপি করা। নেট একটু স্লো। এই যে পডকাস্ট, ইংলিশ পডকাস্ট, এটার একটা প্লে লিস্ট আমরা দিছি। এখানে 102টা বা তারও বেশি রেগুলারই এখানে ভিডিও অ্যাড হচ্ছে। এইখানে দেখবেন যে ভিডিওগুলার এভারেজে 10 মিনিটের করে ইয়া হয়, কোনোটা 8 মিনিট, কোনোটা 12 মিনিট, 15 মিনিট, এরকম এক একটা ভিডিওর সাইজ। তো এই পডকাস্ট গুলো ভাই লোড হচ্ছে না। যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু এখানে যেসব টপিক নিয়ে আলোচনা করতেছে, টপিকগুলো আইএলস এর টপিকই, মানে আইএলস এ যেসব বিভিন্ন টপিকে কোশ্চেন হয়, কথাবার্তা হয়, এখানে কিন্তু সেই টপিকগুলোর উপরেই ভিডিওস আছে। আপনারা কি করবেন সেটা হচ্ছে এই ভিডিওগুলো অন অন করবেন, কানের মধ্যে হেডফোন লাগাবেন, ঠিক আছে, শুনবেন, শুনে শুনে এগুলোর সাথে মুখ মিলাবেন। ওরে সেই স্লো। Hello, everyone. In this পাশের লিস্টগুলো দেখাচ্ছিল। আচ্ছা, এটা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা একটু দেখা। আমি এটা একটু স্ক্রিনটা, ওই উইন্ডোটা শেয়ার না দিলে আপনি সাউন্ড শুনতে পারবেন না। ইউটিউব, এগুলা লেখা দেখা যাবে না, এখানে কি লেখা আসতেছে মানে সাবটাইটেল দেখা যাবে না, শুধু শুনবেন আর ওদের সাথে মুখ মিলাবেন, ঠিক আছে। নেটিভ স্পিকারদের সাথে মুখ মিলালে আমাদের দুইটা লাভ। আপনাদের স্পিকিং এ যখন স্পিকিং এ মার্কিং হয়, তো ফার্স্টে আপনাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি দেখা হয়। আপনার কত রকমের সেন্টেন্স ব্যবহার করতেছেন, আপনারা যখন কথা বলতেছেন কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করছেন কিনা, কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করছেন কিনা, অথবা বিভিন্ন টেন্সে কথা বলছেন কিনা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে কথা, সেই টেন্সগুলো ব্যবহার করছেন কিনা। হ্যাঁ, এগুলো সব চেক করে, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। এখন অ্যাকিউরেসি মানে গ্রামাটিক্যাল ভুল যেন না হয় কথা বলা। এমন না যে ভুল করাই যাবে না, এমন না, ভুল হইতেই পারে, এটা কোনো সমস্যা না। আমাদের অ্যাটলিস্ট স্পিকিং এ 7 পাইতে হবে, এরকম চিন্তা করবো আমরা।
আর যদি 7.5 পাই স্পিকিং এ সব থেকে ভালো, হ্যাঁ, কারণ টিএ শিপ যেটাকে বলি, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এটা পাইতে গেলে আমাদের স্পিকিং এর স্কোর খুব ভালো থাকতে হয়, অ্যাটলিস্ট 7 থাকতে হয়। স্পিকিং এ যদি 7 না থাকে তাহলে এই টিএ শিপটা পাওয়া যায় না, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা পাওয়া যায় না। এটা একটা ফান্ডিং এর একটা সোর্স। সো চেষ্টা করবে স্পিকিং এ 7 অ্যাটলিস্ট যেন পাই। এখন স্পিকিং এর এরকম গ্রামাটিক্যাল ওয়েজ এন্ড অ্যাকিউরেসিতে মার্কস থাকে, তারপরে হচ্ছে ভোকাবুলারি মানে যেটাকে লেক্সিক্যাল রিসোর্স বলি, আপনি কত টাইপের অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করছেন, আপনি কথা বলার মধ্যে ইডিয়মস ব্যবহার করছেন কিনা, এইগুলো দেখে। তারপর প্রোনাউন্সিয়েশন দেখে। আহ, তারপর টাস্ক রেসপন্স বলতে কোশ্চেন যা করা হয়েছে আপনি সেটার অ্যান্সার দিচ্ছেন কিনা ঠিক মতো, কোশ্চেন একটা কোশ্চেন উত্তর দিচ্ছেন আরেকটা, এরকম হলে এটা হচ্ছে টাস্ক রেসপন্সে মার্কস পাবেন। আর প্রোনাউন্সিয়েশনে একটা একটা ভালো মার্কস আছে, মানে আপনার টোটাল যা স্পিকিং এর মার্কস হবে তার 1/4 মার্ক ক্যারি করে প্রোনাউন্সিয়েশন। এখন আপনি যদি নেটিভ স্পিকারদেরকে কপি করেন, তাদের সাথে মুখ মেলান, আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে। আমরা বুঝিও না অনেক সময় কথা বলার সময় আমাদের গ্রামাটিক্যাল মিস্টেকস হচ্ছে। আমরা যখন নেটিভ স্পিকারদেরকে কপি করব বেশি বেশি, ওরা তো গ্রামাটিক্যাল এরর করে না কথা বলার মধ্যে। তো ওদের মতো যখন আমরা বারবার ওরা যেভাবে সেন্টেন্স গুলো মানে বলতেছে, যেভাবে কথা বলতেছে বা হচ্ছে আহ, ওদের ওদের সাথে যখন আমরা মুখ মেলাতে থাকবো, আমাদের অটোমেটিকলি গ্রামার এরর কমে যাবে কথা বলার মধ্যে, এবং প্রনাউন্সিয়েশন ঠিক হতে থাকবে আস্তে আস্তে। যদিও আমরা 100% ওদের মতো কথা উচ্চারণ করতে পারবো না, এটা ঠিক, কিন্তু অ্যাটলিস্ট 70% 80% স্পিকিং তো আমাদের ম্যাচ করবে, মানে ওদের সাথে ওদের মতো হয়ে যাবে। আমাদের 70-80% ম্যাচ করলে আমরা প্রোনাউন্সিয়েশন অনেক মার্কস পাবো, কারণ ওরা আমাদের থেকে এই আশাই করে না যে আমরা 100% ওদের মতো, মানে ওদের মতো প্রোনাউন্স করবো। সো আমাদের 70-80% ম্যাচ করলেই হয়েছে। সো এই কারণে আমাদের নেটিভ স্পিকারদের কপি করতে হবে, এটা আপনাদের রেগুলার কাজ। আপনারা প্রতিদিন একটা করে ভিডিও মানে ওদের সাথে প্র্যাকটিস করবেন। এই যে এই পডকাস্ট গুলোর লিস্টটা কই গেল, এই যে দেখুন, এখানে অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো, সবগুলো আইএলটিএস এর টপিক, সব আইএলটিএস এর টপিক। এখানে টোটাল 109টা ভিডিও আছে। মানে আমি লাস্ট যখন দেখছিলাম পডকাস্টের এই প্লে লিস্টে ঢুকে, তখন 102টা ছিল। মানে রেগুলারই ওরা ভিডিও আপলোড দিচ্ছে বিভিন্ন টপিকে। হ্যাঁ, তো আপনারা প্রত্যেকেই এগুলা যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার যত সময় দিবেন এগুলোর মধ্যে, তত বেশি আপনাদের ভালো। এখানে 109টা ভিডিও আছে, আপনি চাইলে প্রতিদিন 2টা ভিডিওই করতে, প্রতিদিন অ্যাটলিস্ট একটা ভিডিও করতেই হবে, কিন্তু 2টা ভিডিও করা ভালো। এখন ওদের যে পেস, মানে ওদের যে স্পিডটা, সেই স্পিডে যদি আমরা ওদের সাথে মুখ মেলাতে না পারি, তখন আমরা প্লেব্যাক স্পিডটা কমাই দিব। এখানে সেটিংসে গেলে কিন্তু প্লেব্যাক স্পিড অপশনটা থাকে, যে প্লেব্যাক স্পিড, হ্যাঁ, এটা আমরা কমাই দিব। আমরা হয়তো এখন নর্মাল স্পিডে আছে, আমি তখন 0.75 দিতে পারি। 0.75 দিলে তখন ওরা একটু স্লো বলবে, মানে ভিডিওতে একটু স্লো হবে। তো স্লো হলে ওদের সাথে ওদের গতির সাথে আমাদের গতিটা মিলাইতে ইজি হবে। হ্যাঁ, ফার্স্টের দিকেই আমরা যদি ওরকম না পারি, ওদের সাথে ওদের পেসটাকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা চেষ্টা করব প্লেব্যাক স্পিডটা কমায় তারপরে করতে। যখন প্র্যাকটিস করতে করতে যখন আমরা ইউজ টু হয়ে যাব, আস্তে আস্তে প্লেব্যাক স্পিডটা বাড়াবো। এখন 0.75 আছে, 0.85 এ চলে যাব, পরে হচ্ছে 0.95 এ চলে যাব, এরকম করে নর্মাল স্পিডে করব। ঠিক আছে? আর যদি মনে হয় যে না, আমি অনেক তুখর কথা বলতে পারতেছি, তখন আমি না হয় আরো একটু স্পিড বাড়াই দিলাম। হ্যাঁ, স্পিড বাড়াই দিলে দেখা যায় যে আমাদের স্পিকিং ফ্লুয়েন্সিটা বাড়বে। এখন ফ্লুয়েন্সি কিন্তু এইটা নিয়ে আবার কনফিউজ হবেন না যে ফ্লুয়েন্সি মানে স্পিডে কথা বলা। ফ্লুয়েন্সি মানে হচ্ছে সাবলীল ভাবে কথা বলা। ঠিক আছে? আপনি যত সাবলীল ভাবে কথা বলবেন, মানে নরমালি যেভাবে আমরা বাংলায় কথা বলি একজন আরেকজনের সাথে, আমরা দেখেন যে আমি বাংলায় কথা বলতেছি, তাও কিন্তু আমি থামতেছি, হ্যাঁ, আমরা একটু চিন্তা করে কথা বলতেছি, এটা ফ্লুয়েন্সি। এমন না যে আমি ইভেন আপনারা যখন ইংলিশ পডকাস্ট গুলো শুনবেন, ওরাও কিন্তু এইভাবেই কথা বলে। এমন না যে তরতর 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 করে সব কথা বলতেছে বলতেছে বলতেছে, ওরা কিন্তু চিন্তা করে কথা বলার সময়। কিন্তু বেশি বেশি মাম্বলিং করা যাবে না, আর হচ্ছে বেশি ফিলার্স ইউজ করা যাবে না, মানে আ উ এগুলি করা, এগুলো হচ্ছে ফিলার্স। হ্যাঁ, বেশি ফিলার্স ইউজ করা যাবে না। আমরা সাবলীল ভাবে নরমালি যেভাবে কথা বলি
এটা হতে পারে একটু আস্তে কথা বলতেছি, যেমন আমি এখন একটু স্লো কথা বলতেছি, এটাও ফ্লুয়েন্সি। আবার হচ্ছে খুব দ্রুত যদি কথা বলি, সেটাও ফ্লুয়েন্সি। ঠিক আছে, যদি সাবলীল হয় সেটাই ফ্লুয়েন্সি। এটা এমন না যে খুব স্পিডেই কথা বলতে হবে, কোনো করা যাবে না, একেবারেই যে করা যাবে না এমন কিছু না। ঠিক আছে, যেমন এটা ধরেন, এটা এটা একটু অন করলাম। Hello, everyone. হ্যালো এভরিওয়ান। In this English episode, In this we will be English episode, focusing on English we conversation. will be focusing on English conversation. Listening to English এরকম শুনতেছি, conversation is an essential এরকম শুনতেছি আর বলতেছি। ঠিক আছে, এইভাবে করতে করতে আমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, নেটিভদের কপি করা বুঝছেন সবাই? এটা কেন আমি এটা একটু মানে বোঝা দরকার আপনাদের, যে কিভাবে নেটিভদের কপি করব। জাস্ট ভিডিওতে শুনবো আর বলবো। আপনার হেডফোন কানে থাকবে, চোখ বন্ধ করবেন, শুনবেন আর মুখ দিয়ে ওদের সাথে কথা বলতে থাকবেন। ওরা যা বলতে তাই বলতে থাকবে। যদি মনে করেন যে ম্যাচ করে নাই ওদের সাথে, তখন আবার একটু পিছনে টেনে নেবেন, না একটু ব্যাকওয়ার্ড করবেন, দেন আবার সেম কথাটা শুনবেন, সেম ভাবে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার যদি আরো বেশি কষ্ট হয়, আপনি যে একটা সেন্টেন্স শুনছেন সেই একটা সেন্টেন্স বারবার বলবেন। ঠিক আছে, এবার প্র্যাকটিস করবেন। এইটা যে কত ইম্পর্টেন্ট আপনাকে বলে বুঝাইতে পারবো না। স্পিকিং প্র্যাকটিসের জন্য এর থেকে ভালো কোনো স্ট্র্যাটেজি নাই। এইটা আপনি ভালো বুঝতে পারবেন, এটা যখন প্র্যাকটিস করবেন তখন ভালো বুঝতে পারবেন। কারণ এখন একটা বিষয় বলি আপনাদেরকে, আমরা যদি আমাদের থেকে ভালো কারোর সাথে কথা না বলি, স্পিকিং প্র্যাকটিস না করি কারোর সাথে, আমাদের কিন্তু ইমপ্রুভ হবে না। আমার যে লেভেল, সেই লেভেলের কারোর সাথে যদি আমি স্পিকিং প্র্যাকটিস করি, আমার ইমপ্রুভ হবে না, আমার লেভেলটা ওইখানেই থেকে যাবে। হয়তো আমি একটু ভালো কথা বলতে পারবো, একটু সাবলীল ভাবে কথা বলতে পারবো, কিন্তু আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হবে না, আমার ইংলিশের গ্রামার মিস্টেকস ঠিক হবে না। এই কারণে আমাদের অবশ্যই এমন পার্টনারের সাথে কথা বলতে হবে যে কিনা আমার থেকে ভালো। হ্যাঁ, তো এখন আমার থেকে ভালো পাওয়াটা কিন্তু এত সহজ না। আমাদের বাংলাদেশে যারা আছি, হয় আমাদের মেন্টরসদের সাথে যদি আপনারা কথা বলেন, বা ধরেন রাইম ভাই যখন আসবে, রাইম ভাইয়ের সাথে যদি কথা বলেন, তিনি আমার থেকে ভালো। অথবা হচ্ছে আপনারা যদি আমার সাথে কথা বলেন, আমি হয়তো আপনাদের থেকে একটু ভালো কথা বলতে পারবো, আহামরি ভালো কথা বলতে পারবো এরকম হয়তো না। হ্যাঁ, সো হয়তো এই লেভেল পর্যন্ত বাড়তে পারে, কিন্তু আপনারা যখন নেটিভদেরকে কপি করবেন, আপনার প্রোগ্রেস হবে আরো বেশি। কারণ ওরা তো আমাদের থেকে সুপিরিয়র, ওরা তো জন্মগত ইংলিশ স্পিকার। সো এই কারণে এটা মাস্ট আপনাদের জন্য। আপনারা রেগুলার একটা ভিডিও কপি করবেন। নেটিভ স্পিকারদের কপি করার সিস্টেমটা কি বুঝছেন আপনারা? যদি কেউ না বুঝেন তাহলে একবার বলবেন যে বুঝিনি। জি, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, তো যেহেতু বুঝতে পারছি, এটা অবশ্যই প্র্যাকটিস করব। তাহলে আমরা লিসেনিং কিভাবে প্র্যাকটিস করব সেটা বুঝলাম, স্পিকিং কিভাবে প্র্যাকটিস করব সেটা বুঝলাম, আর হচ্ছে রিডিং কিভাবে প্র্যাকটিস করব সেটা বুঝলাম। রাইটিং এরটা পরে বলবো। এখন স্পিকিং টপিকটা যে সেট করেছি, সেটা কেন সেট করেছি সেটা হচ্ছে আমি বলেছি যে প্রত্যেক ক্লাসের পরে আমরা স্পিকিং প্র্যাকটিস করব। আজকে আমরা কোনো প্র্যাকটিস করব না, আজকে প্র্যাকটিস করার মতো সময় নাই, যেহেতু অনেক পেশাল করছি, আরো অনেক কিছু বুঝাইতে হবে। সো নেক্সট ক্লাস থেকে অবশ্যই আমরা স্পিকিং প্র্যাকটিস করব। যেমন এই যে টপিক আমি সেট করলাম হোম, এইটা নিয়ে আপনারা কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন সেটা বলি। আপনারা এই হোম রিলেটেড মনে যা আসে তাই লিখবেন, মনে যা আসে। এটা হতে পারে কি বলবো, আপনার নিজস্ব বাসা, নিজের বাড়ি, সেইটা সম্পর্কে আপনি ডিসক্রাইব করবেন। অ্যাটলিস্ট 15টা সেন্টেন্স লিখবেন। এই টেকনিকটা কিন্তু সববারের জন্য, আমরা যে টপিকই দেব সেই টপিকেই সেম কাজ করবে। বাসায় ওই টপিকের উপরে 15 থেকে যত বেশি সেন্টেন্স লিখতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু অ্যাটলিস্ট 15টা সেন্টেন্স লিখবেন। ফার্স্ট হচ্ছে লিখবেন, লেখার কারণে আপনার আইডিয়া জেনারেশনের অ্যাবিলিটি বাড়বে। রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আইডিয়া জেনারেট করতে হয়, অনেক আইডিয়া জেনারেট করতে হয়, এস এর ক্ষেত্রে বিশেষ করে।
সো এই আইডিয়া জেনারেশন প্র্যাকটিসটা হবে হোম রিলেটেড। আপনি 15টা সেন্টেন্সের মাথা ব্রেইনস্টর্মিং করে যে আপনি যে 15টা সেন্টেন্স লিখছেন, এটা আপনার আইডিয়া জেনারেশনের অ্যাবিলিটি বাড়াবে, এটা রাইটিং এ আলটিমেটলি আপনাদের হেল্প হবে। এরপরে যে 15টা সেন্টেন্স লিখলেন, এই 15টা সেন্টেন্স তো মাথায় তাজা আছে, এখন কি লিখছেন এটা তো আপনার মাথায় আছে, এইটা আর দেখবেন না। না দেখে সেকেন্ড স্টেপে হবে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করবেন। ফ্রন্ট ক্যামেরা অন করে ভিডিও করবেন। আপনি ক্যামেরার সামনে ফ্রন্ট ক্যামেরা অন করে এই যে হোম রিলেটেড যে 15টা সেন্টেন্স লিখছেন বা যতগুলোই সেন্টেন্স লিখছেন, চেষ্টা করবেন এগুলোকে না দেখে, মানে ওই যে লিখছেন সেটা দেখবেন না, না দেখে ওই হোম রিলেটেড আপনি যতক্ষণ পারেন কথা বলেন। ভুল হোক, মাম্বলিং হোক, আপনি যতই থেমে যান, যতই স্ট্যামারিং করেন, যত যাই করেন, তাও বলতে থাকবেন। ভিডিও চলুক, ভিডিও চলতে থাকবে, আপনি বলতে চেষ্টা করবেন। এখানে আপনার দুইটা লাভ আছে, সেটা হচ্ছে আমাদের ক্যামেরার সামনে কথা বলতে অনেক কনফিডেন্স দরকার। আপনি যত কনফিডেন্সের সাথে কথা বলা প্র্যাকটিস করবেন, আপনি এক্সামিনারের সামনে তত কম ভয় পাবেন। ঠিক আছে? তো এক্সামিনারের সামনে যদি আপনি কম ভয় পান, আপনার কথা বলতে ইজি লাগবে। এখন ক্যামেরার সামনে কথা বলতে বলতে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, তখন এক্সামিনারকে আপনার আর ভয় লাগবে না। আবার হচ্ছে এই যে বিভিন্ন এই যে টপিকগুলো, ব্রড টপিকগুলো, যেগুলো স্পিকিং এর টপিক, আমরা কিন্তু সিলেক্ট করছি সেই টপিকগুলো যেগুলো থেকে বেশি স্পিকিং এ কোশ্চেন হয়। সো আপনি যখন এই হোম রিলেটেড অনেকগুলো আইডিয়া জেনারেট করলেন লিখে, একে তো আপনার রাইটিং এর আইডিয়া জেনারেটের অ্যাবিলিটি বাড়তেছে, প্লাস হচ্ছে এই কি বলে স্পিকিং এর ক্ষেত্রে যখন কথা বলার সময় অনেক সময় মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কি বলবো বুঝে পাই না, এরকম হয়। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো তখন হবে না। একে তো ব্রড টপিক গুলোর উপরেই আপনারা আইডিয়া জেনারেট করে করে কথা বলা প্র্যাকটিস করতেছেন, তখন দেখবেন যে হোম রিলেটেড একটা কোশ্চেন করে বসলে টুপ করে বলে দিতে পারবে। এটা একটা লাভ। আরেকটা লাভ হচ্ছে কনফিডেন্স বাড়া। আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে আপনার যে এই যে প্রথম যে ভিডিও, যেমন আজকে যেহেতু বললাম, তো আপনারা তো এই প্রথম ভিডিওটা করবেন, হোম রিলেটেড ভিডিওটা করবেন। তো করার পরে আপনারা এক সপ্তাহ পরের যে টপিকটা হবে, ধরেন এখন হোম করছেন, নেক্সট টাইম অ্যাপার্টমেন্ট নিয়ে করলেন, তারপরে টপিকটা হচ্ছে শপ নিয়ে করলেন, তারপরে হচ্ছে সিটি অ্যান্ড টাউন। হ্যাঁ, এরকম করতে করতে যখন ধরলাম যে সেকেন্ড উইকের শেষে যখন কান্ট্রি সাইড অথবা ভিলেজ অথবা রুরাল এরিয়া রিলেটেড যে টপিকে যখন আপনার কথা বলবেন, তখন আপনি জাস্ট প্রথম ভিডিও আর শেষ ভিডিওর সাথে একটু মানে এই দিকে যখন আসবেন, কি বলে, এই যে এইখানে যখন আসবেন উইক 2 এর মানে ক্লাস নাম্বার 6 আর কি, এখানের ভিডিওটা আর প্রথম ভিডিওটা একটু কম্পেয়ার করে দেখেন, আপনার প্রোগ্রেস আপনি নিজেই দেখতে পারবেন যে কতটুকু প্রোগ্রেস হয়েছে আপনার। যদিও অনেক বেশি বড় প্রোগ্রেস হবে না, কিন্তু তাও তফাৎটা দেখতে পারবেন। এই হোম রিলেটেড এর ভিডিওটা আপনার ফোনে রেখে দেন, আর এই ভিডিওটাও একটু ফোনে রেখে দেন, তারপর জাস্ট তফাৎটা দেখবেন। আপনি এই ভিডিওটা দেখবেন, আপনি যখন এই ভিডিওটা করবেন আপনি দেখবেন নিজে যে আপনি কি বলছেন, দেখবেন আপনি কতগুলো গ্রামার ভুল করছেন, কতবার আটকায় গেছেন, কতবার মামব্লিং হয়েছে, এগুলো দেখতে পারবেন। দেখলে বুঝতে পারবেন যে না আপনার ভুল ত্রুটিগুলো কই হচ্ছে। যখন আমরা কথা বলি আমরা নিজের ভুল নিজে বুঝি না, সহজে বুঝি না, কিন্তু যখন পরে ভিডিওটা দেখি তখন কিন্তু অনেক ভুল ধরতে পারি। ঠিক আছে? তো আপনার নিজের ভুলগুলা বোঝার জন্য হোক, আর হচ্ছে কনফিডেন্স বাড়ানোর জন্য হোক, এই জিনিসটা করেন। হ্যাঁ, যে ভিডিওটা করে রাখেন, আমাকে দেখাইতে হবে এমন না, কিন্তু করেন। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? টপিকের উপর লিখবেন, তারপরে ভিডিও করবেন, বলার চেষ্টা করবেন। আপনার যদি লজ্জা লাগে, আপনি রুমে দরজা লাগায় নিয়ে তারপরে ভিডিও করে বলবেন, কেউ দেখবেন। নিজের ভিডিও নিজেই দেখেন, আপনার এমনিই কনফিডেন্স বেড়ে যাবে। আর এই যে নেটিভদের কপি করা তো মাস্ট, এই দুইটা কিন্তু সাইমালটেনিয়াসলি আপনার করতে হবে, মানে পাশাপাশি আপনার করতে হবে, তাহলে হচ্ছে আলটিমেট ইয়াটা হবে। এই হোম রিলেটেড এই প্র্যাকটিসটা করার পরে আমরা সেকেন্ড ক্লাসের পরে, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, সেকেন্ড ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই টপিকের উপরে আপনাদের প্রত্যেককে কোশ্চেন করব। নেক্সট ক্লাসে কিন্তু প্রত্যেককে আমি এই হোমের উপরে কোশ্চেন করব, প্রত্যেককে, একজনকেও বাদ দেব না। প্রত্যেকের সাথে আমি হোম রিলেটেড টপিকের উপরে
একটা কোশ্চেন করব, ধরেন আমি প্রত্যেককে একটা করে কোশ্চেন করব এবং সে ওই কোশ্চেনের উপরে অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স বলবে। ঠিক আছে, এতে করে কি হবে, আপনার আমার সাথে প্র্যাকটিস করা হচ্ছে স্পিকিং, আপনি যে টপিকটা প্র্যাকটিস করছেন সেটাও আমি বুঝলাম যে আপনি টপিকটা প্র্যাকটিস করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে সবার সামনে যে কথা বলতেছেন এখানেও আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। এখানে কিন্তু সবার সামনেই বলতে হবে, শাকিল ভাই হোক, তন্ময় ভাই হোক, সবাই কিন্তু সবার সামনেই কথা বলবেন। সো আমরা চাই যে আপনাদের কনফিডেন্স লেভেলটাও অনেক বাড়ুক। আচ্ছা, তাহলে লিসেনিং, রিডিং আর স্পিকিং, রাইটিং এর প্র্যাকটিসটা বুঝে গেলেন। রাইটিং এর আরো কিছু প্র্যাকটিসের বিষয় আসবে, সেটা আমরা একটু পরে বলবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? আপনাদের কি মনে হচ্ছে যে এভাবে প্র্যাকটিস করলে কি আসলে আপনাদের ভালো হবে না? আমরা কিন্তু চাই। হ্যাঁ, তন্ময় ভাই কিছু বলবেন? ইনশাআল্লাহ এই যেটা বললেন এভাবে প্র্যাকটিস করলে মনে হচ্ছে যে আমরা ইমপ্রুভ হ্যাঁ, করতে পারবো। এভাবে প্র্যাকটিস করলে, এটা কিন্তু পরীক্ষিত, এই প্রত্যেকটা টেকনিক আমরা যাই করছি এগুলো পরীক্ষিত, কিন্তু আপনাদের নিজের প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে বিষয়। আমরা কিন্তু আপনাকে এই যে প্রোগ্রেস ট্র্যাকার টুলটা যে দেব, এটা তো আপনাদের সহজ করার জন্যই, আপনাদের ইংলিশ এক্সপোজারটা ঠিক রাখার জন্য, প্লাস হচ্ছে একটা গাইডলাইন, এটা তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কিন্তু এই গাইডলাইন ফলো করে যদি বাসায় প্র্যাকটিস না করেন, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস না করেন, তখন কিন্তু আপনাদের সেই ইমপ্রুভমেন্টটা হবে না। তখন তো এটা আসলে আমাদের দোষ হবে না। আমরা তো আপনাদের কোশ্চেন সলভ করা শিখাই দেবো, বাসায় প্র্যাকটিস করা আপনাদের দায়িত্ব। ইংলিশকে যত সময় দিবেন ইংলিশ তত আপনার ভিতরে ঢুকবে, অথবা আপনার ভিতরের যে ইংলিশটা আছে, এত বছর পড়াশোনা করছেন, এই ভিতরের ইংলিশটা ভালোভাবে ঝালাই হবে, সেই ভিতরের ইংলিশটাকে ভালোভাবে ব্যবহার করা শিখে যাবে। আচ্ছা, এবার আমাদের টপিক আসবে ভোকাবুলারি। আমাদের ভোকাবুলারি ইবুক আপনাদেরকে দেওয়া হয়েছে। ভোকাবুলারি যে ম্যাগোস, গ্রেগমেট আর ব্যারন্সের যে ওয়ার্ডগুলো, এগুলো খুবই অ্যাডভান্স ওয়ার্ড, এগুলো আপনাদেরকে আমি কখনোই শিখতে বলবো না। আমরা বলবো যে অক্সফোর্ড 3000 ওয়ার্ডস আছে না, এগুলা যদি ফাঁকা টাইম পান টুকটুক করে শেখা শুরু করেন, এই 3000 ওয়ার্ড নেটিভ যারা আছেন তারা রাইটিং এবং লিসেনিং এর স্পিকিং এর ক্ষেত্রে, স্পিকিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে 90% ক্ষেত্রে, কনভারসেশনের ক্ষেত্রে এই অক্সফোর্ড 3000 ওয়ার্ডস ব্যবহার করে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এই 3000 ওয়ার্ডকে এনলিস্টেড করেছে এই গবেষণার পরেই। 90% ক্ষেত্রে এই ওয়ার্ডগুলাই ওনারা নেটিভ স্পিকার 90% কনভারসেশনে ব্যবহার করে। সো এই 3000 ওয়ার্ড আস্তে আস্তে শেখা শুরু করে দেন। দেখবেন যে 3000 ওয়ার্ডের মধ্যে 2000 ওয়ার্ড এমনিই জানেন, বাকি 1000 ওয়ার্ড যদি 2 মাসে শিখতে পারেন তো অনেক ভালো। আমি বলবো না যে এই 1000 ওয়ার্ডই আপনারা মুখস্থ করে রাখতে পারবেন, হতে পারে 1000 ওয়ার্ডের মধ্যে 200 ওয়ার্ড আপনাদের মাথায় আছে এই 2 মাসের পরে, কিন্তু এই 200 ওয়ার্ডে কিন্তু আপনার প্লাস পয়েন্ট। আপনি আগে 2000 ওয়ার্ড পারতেন, এখন 2200 ওয়ার্ড পারতেছেন। ঠিক আছে, তো এইখানে আমরা তো এইভাবেই দিছি ওয়ার্ডের বাংলা অর্থ, তারপরে এটার সিনোনিম, প্লাস হচ্ছে সিম্পল সেন্টেন্স দিয়ে দিয়েছে যাতে আপনি ওয়ার্ডের ব্যবহারটা বুঝেন। অ্যাক্সিডেন্ট একটা ওয়ার্ড, ক্র্যাশ, মিসহ্যাপ, এগুলো হচ্ছে আমাদের সিনোনিম। একসাথে কিন্তু অনেকগুলো ওয়ার্ড শেখা হয়ে যাচ্ছে আপনাদের। সিনোনিম কেন শিখতে হবে? সিনোনিম শিখতে হবে এই কারণেই যে প্যারাফ্রেজিং করতে হয়। রিডিং এর যে প্যাসেজটা আসে না, রিডিং এর প্যাসেজে আপনি কিন্তু ডিরেক্টলি, ধরেন কোশ্চেনে যে ওয়ার্ডটা ব্যবহার করবে সেই ওয়ার্ডটা আপনি প্যাসেজের মধ্যে নাও পাইতে পারেন। ধরেন প্যাসেজের মধ্যে অ্যাক্সিডেন্ট লেখা আছে, কিন্তু আপনি কোশ্চেনের মধ্যে মিসহ্যাপ পাইলেন। হ্যাঁ, তখন আপনি যদি মিসহ্যাপটা যদি না বুঝেন তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে কি বললো। তো রিডিং এ আইএলটিএস হচ্ছে প্যারাফ্রেজিং এর খেলা। কোশ্চেনের অনেক ওয়ার্ডই হচ্ছে সিনোনিমাসলি ব্যবহার হচ্ছে, মানে মেইন প্যাসেজের ওয়ার্ড গুলো সিনোনিম করে কোশ্চেনে থাকবে। আবার আপনি যখন রাইটিং এ লিখবেন, গ্রাফে বিশেষ করে, তখন আপনার প্যারাফ্রেজ করে লিখতে হবে। সবসময় সেম ওয়ার্ড লিখলে কিন্তু আপনি লেক্সিক্যাল রিসোর্সে মার্ক কম পাবেন। ঠিক আছে, সো ভোকাবুলারি শেখাটা জরুরি। আপনি যে মিরর থেকে যে প্যাসেজ পড়বেন তখনও কিন্তু কনটেক্সচুয়ালি ওয়ার্ড শিখবেন। আপনি যে মিররের থেকে যে আর্টিকেল গুলো পড়বেন, দেখবেন যে আর্টিকেল পড়তে পড়তে হঠাৎ করে একটা ওয়ার্ড চোখে পড়লো,
যে ওয়ার্ডের অর্থ আপনি জানেন না, আপনি আপনি ডিকশনারিতে সার্চ দেন, মোবাইলে তো ডিকশনারি আছে বা গুগল ট্রান্সলেট আছে, অথবা গুগলে ডিরেক্টলি যদি সার্চ দেন ওই ওয়ার্ডটা লিখে, ওইটা রিলেটেড অর্থ প্লাস সেন্টেন্সও চলে আসবে। ওয়ার্ড এন্ড সেন্টেন্স দুইটাই আপনি ওই ওয়ার্ড সম্পর্কে দেখেন, একটা নতুন ওয়ার্ড শেখা হবে, প্যাসেজ পড়ে ওখান থেকে ওয়ার্ড শেখা আরো বেশি পারসিস্টেন্ট হবে, মানে ওইটা আরো বেশি মাথার মধ্যে থাকবে আপনাদের। এইভাবে লিস্ট থেকে মুখস্থ করার থেকে ওইটা আরো বেশি মনে থাকবে। আপনি কোনো কিছু যখন শুনবেন, ওই সময় শোনার মধ্যে আপনি কোনো ওয়ার্ড, নতুন কোনো ওয়ার্ড শিখতে পারেন, ওইটা দেখবেন আরো বেশি মনে থাকতেছে। আর আপনি যাই শিখেন তাই ব্যবহার করার চেষ্টা করেন। কিভাবে ওয়ার্ড গুলো কিভাবে শিখবেন সেটার স্ট্র্যাটেজি প্রথমেই দিয়ে রাখছি। ওয়ার্ড কিভাবে, মানে এই স্ট্র্যাটেজিটা একটু দেখেন যে কিভাবে ওয়ার্ড গুলো মুখস্থ করতে হয়। হ্যাঁ, তো এইভাবে আর কি ই করেন। এটা হচ্ছে আমাদের ভোকাবুলারির ইবুকটা, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা ইবুক আপনাদেরকে দেখাই ওয়ার্ডের, সেটা হচ্ছে লিসেনিং এর সেকশনে আছে সম্ভবত। আমি এটা আলাদাভাবে আপনাদেরকে দেই নাই। হ্যাঁ, এটা আপনারা প্রোগ্রেস ট্র্যাকার টুল থেকেই অ্যাক্সেস করতে পারবেন এই ইবুকটা, লিসেনিং এর ভোকাবুলারি। এইটা মুখস্থ করতে বলবো না, এখানে দেখবেন যে 90% ওয়ার্ডই আপনারা জানেন, এটা খুবই কমন ওয়ার্ডস। নামে না কেন লোড হচ্ছে এখন। এই ওয়ার্ডগুলো খুবই কমনলি আসে লিসেনিং এর ফিলিং গ্যাপসে। লিসেনিং এ যখন ফিলিং গ্যাপস আপনারা মানে যখন একটা শুনবেন, ধরেন পিস, হ্যাঁ এই ওয়ার্ডটা শুনলেন পিস, এখন আপনি পিস শুনলেন, বুঝলেন যে পিস মানে শান্তি বোঝাচ্ছে, এখন আপনি যে পিস বানানটা না পারেন, তো বানান ভুলের কারণে কিন্তু মার্কস পাচ্ছেন না। আমার একটা প্রবলেম হয়েছিল, আমি যখন লিসেনিং টেস্ট দিছিলাম মানে ইয়াতে আইএলটিএস এ, আমি হরমোন বানান নিয়ে কনফিউজ হয়ে গেছিলাম, হরমোন। অথচ আমি আমার ফুল মানে এগ্রিকালচারে পড়ছি, তো আমার প্ল্যান্ট হরমোন নিয়ে পড়ছি, আমরা কিন্তু লিখছি হরমোন বানানটা, কিন্তু আমি কনফিউশনে ছিলাম। আমি কারণ ওই যে অনেক দিন ধরে ওই ওয়ার্ডটাকে ইউজ করি না বানানে, আমি হরমোন বানানের শেষে ই আছে, আমি এই ইটা আছে কি নাই এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছিলাম, এন এর পরে ই আছে কিনা। তো এই ই নিয়ে কনফিউজড হয়ে যাওয়ার কারণে কি হলো, আমি কিন্তু বানান ভুল করে আসছি, অথচ আমি কিন্তু বুঝছি যেখানে হরমোন বলছে, অ্যান্সার হরমোনই ছিল, কিন্তু আমি ইটা বসাইতে পারিনি, ভুলে গেছি। এত কনফিউশন তৈরি হয় যে ভুল মানে ভুলটাকেও রাইট মনে হবে আপনার স্বাভাবিকভাবে, ওখানে একটা এক্সাম প্রেশার আছে না, অন্যরকম প্রেশার, মেন্টাল প্রেশার কাজ করে স্বাভাবিকভাবেই করে। সো কিন্তু বাসায় বসে যদি আপনি ওয়ার্ড গুলা প্র্যাকটিস করে যান, আমি বলবো না এখান থেকে সব ওয়ার্ড আসবে, কিন্তু আমাদের আগে যারা স্টুডেন্ট, আমি নিজেও এটা পড়ছি, যে এখানে যে দেখেন এই লিখছি, কিন্তু আমি এই ওয়ার্ড গুলা কোনটার কি ওয়ার্ড, আমার ওয়াইফও এটা থেকে পড়ছে, কিন্তু আমার ওয়াইফও আইএলটিএস দিছে, আমিও আইএলটিএস দিছি, আমি দেখছি যে এই ওয়ার্ড গুলা থেকেই বেশিরভাগ ওয়ার্ড গুলো আসে। ইভেন আমার যে প্রিভিয়াস 2টা ব্যাচ গেল, এই 2টা ব্যাচের স্টুডেন্টরাও বলছে, যারা যারা এক্সাম দিচ্ছে, যে এখান থেকে তারা ওয়ার্ড কমন পায়। সো এই ওয়ার্ড গুলার বানান গুলা প্র্যাকটিস করবেন। আপনার প্রতিদিন একটা পৃষ্ঠা শেখেন, এই একটা পৃষ্ঠা ধরেন এক একটা পেজে যতগুলা ওয়ার্ড আছে, আপনি বানান খালি দেখেন, আপনার অর্থ জানতে হবে এমন না, দেখবেন বেশিরভাগ অর্থই আপনি জানেন। হ্যাঁ, সো এই ওয়ার্ড গুলো, বানান গুলো লেখা প্র্যাকটিস করেন, দরকার হলে একটা ওয়ার্ড 10 বার লেখেন, একটা ওয়ার্ড 10 বার লিখলে ওই ওয়ার্ডটা আপনার আয়ত্তে চলে আসবে। ধরেন ফার্স্টের পেজটা আজকে পড়ছেন, আবার কালকে একবার চোখ বুলায় যাবেন, ঠিক আছে, একবার চোখ বুলায় গেলেন, এটা একটা স্ট্র্যাটেজি সহজে মনে রাখার জন্য। আজকে যে কয়টা ওয়ার্ড মুখস্থ করলেন, কালকে আরেকবার ওইটা একটু রিভিশন দিবেন, এগুলা কি মনে থাকবে, আপনার সহজে মনে থাকবে। তো এই বানানগুলো এইখানে বেশি নাই, কয়টা পেজ আছে দেখি, এখানে 26টা পেজ আছে, 26টা পেজ 26 দিনে শেষ হয়ে যাবে আপনাদের, 26টা পেজ 26 দিনে শেষ হয়ে যাবে। 26 দিন পরে আবার প্রথম থেকে পড়বেন, মানে আবার প্রথম থেকে প্র্যাকটিস করবেন, যাতে এই বানানগুলো মাথায় তাজা থাকে। এটা এই প্রোগ্রেস ট্র্যাকার টুলের ভিতরেই আছে, তো সো এটাকে আমি আলাদাভাবে দেই নাই, এটা এইভাবে আমরা এটা 4 ভাগ করে দিছি। যদি ট্র্যাকার টুলকে ফলো করেন, যে আমি প্রথম 25% ওয়ার্ড আমি টাস্ক 7 এ দিয়েছিলাম, ক্লাস 7 এর পরে 25%
আচ্ছা, আপনি যদি চান এই টাস্কটা ওই দিন না করতে, তাও অন্তত আমি এটা বলবো প্রথম দিন থেকেই এই ইয়া মানে এই ইবুকটা থেকে প্রথম দিন থেকেই একটা করে পেজ পড়া শুরু করে দিতে পারেন। ঠিক আছে, প্রথম দিন থেকেই করতে পারেন। 26 দিনে 26 পেজ শেষ, পরের 26 দিনে মানে আপনার 2 মাসে এই শীটটা কিন্তু আপনার এই ইবুকটা 2 বার প্রিভিশন হয়ে যাবে। আশা করি বানান ভুলের কারণে তখন আর আপনাদের মার্ক যাবে না। আচ্ছা, এই ইবুকটার কথা বললাম, হয়ে গেল। এরপর হচ্ছে গ্রামার এন্ড প্যারাফ্রেজিং। এই ইবুকটা পড়াটা এখন আপনাদেরকে শেখাবো, এটা আমার আজকে লাস্ট আলোচনা হবে। কাল আর এই ইবুকটা আরো বেশি ইন ডিটেইল আলোচনা আমরা আগামী ক্লাসে করব। আপাতত এই ইবুকটা কিভাবে ব্যবহার করবেন সেটার টিউটোরিয়াল এখানে আছে যদিও, কিন্তু এটা আপনাদের এখন আর দেখার জরুরত হবে না, কারণ আমি তো এমনি আপনাদেরকে শিখাই দেব। আমাদের এই ইবুকটাতে পার্টস অফ স্পিচ আছে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত যে শব্দগুলো, এগুলো প্রত্যেকটা এক একটা করে পার্টস অফ স্পিচ। এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, বিভিন্ন হতে পারে। এখন বলতে পারেন যে ভাই এইসব বাচ্চাকালের জিনিস কেন পড়বো, এগুলো কেন পড়বো সেটা বলি। পার্টস অফ স্পিচটাকে চেনাটা জরুরি। আমার এটার ডেফিনেশন জানার দরকার নেই, কোনটা নাউন কাকে বলে জানার দরকার নেই। নাউনের ক্লাসিফিকেশন আছে, কালেকটিভ নাউন কোনটা, কমন নাউন কোনটা, তারপরে প্রপার নাউন কোনটা, এগুলোর ডেফিনেশনও জানার আমার কোনো দরকার নেই। আমার খালি জানতে হবে কোন ওয়ার্ডটা নাউন, কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা ভার্ব, এগুলো জানতে হবে আমার। ঠিক আছে, ওই ওয়ার্ডগুলোকে চিনতে হবে যে এইটা এই ইয়া এই পার্সেন্টেজটাকে চেনাটার জন্য আমরা এই বুকের মধ্যে এইভাবে সাজাইছি। কেন চিনতে হবে সেটা বলি। ধরেন একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ নাউনের আগে আসে। কোন একটা ফিল ইন গ্যাপস আছে, একটা গ্যাপ আছে, যে গ্যাপের আগে একটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে। একটা ফিল, একটা গ্যাপের ঠিক ইমিডিয়েট আগের যে ওয়ার্ডটা সেটা একটা অ্যাডজেক্টিভ। এটা আপনি যখন ওয়ার্ডটা দেখে বুঝে গেলেন যে এটা একটা অ্যাডজেক্টিভ, তখন আপনি তো একদম শিওর হইলেন যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেহেতু আছে, তাহলে পরের মানে গ্যাপের মধ্যে একটা অবশ্যই একটা নাউন ওয়ার্ড হবে। নাউন বা প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখন প্রোনাউন কখনোই অ্যান্সার হিসেবে আসবে না আপনাদের, লিসেনিং এও আসবে না, আপনার হচ্ছে রিডিং এর ক্ষেত্রেও ফিল ইন গ্যাপসে প্রোনাউন আসবে না। আপনার মোস্ট অফ দ্য কেস ফিল ইন গ্যাপসে যে অ্যান্সারটা হয় সেটা নাউন হয় না। আপনি আইএলটিএস এর ক্যামব্রিজের কোশ্চেন গুলো সলভ করেন, মক টেস্ট দিলে গেলেও দেখবেন যে 40টা সেন্টেন্স, 40টা অ্যান্সারের মধ্যে যে কয়টা ফিল ইন গ্যাপস আছে, ফিল ইন গ্যাপসের সর্বোচ্চ একটা অ্যাডজেক্টিভ হতে পারে অথবা একটা অ্যাডভার্ব হতে পারে, বাকি সবগুলো অ্যান্সার নাউন হবে। হ্যাঁ, তো যদি অ্যাডজেক্টিভ যে নাউনের আগে আসে এটা যদি বুঝেন, কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ সেটাও যদি বুঝেন, তাহলে আপনার প্যাসেজ থেকে অথবা শুনে যে অডিওটা শুনতেছেন সেখান থেকে অ্যান্সারটাকে ট্র্যাক করতে ইজি হবে, অ্যান্সারটাকে পিক করতে ইজি হবে। ঠিক আছে, সো এই কারণে আমরা পার্টস অফ স্পিচটা পড়াই। পার্টস অফ স্পিচটা পড়াই বলতে মানে পার্টস অফ স্পিচটাকে আমরা জাস্ট আপনাদেরকে আবার মনে করাই, কারণ আপনারা এগুলো জানেন আগের থেকেই, কারণ অনেকদিন প্র্যাকটিস না থাকার কারণে হয়তো একটু ভুলে গেছেন এই। আর আমরা ইবুক গুলাতে কিন্তু হাইপার লিংক করে দিছি যাতে সহজে, ধরেন নাউনে ক্লিক করলে সরাসরি নাউনের চ্যাপ্টারে চলে যাবে, এগুলো হাইপার লিংক করে দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করবেন ওই চ্যাপ্টারে চলে যাবে। টেন্স এন্ড কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এটা খুব ভালো করে পড়তে হবে, এটা মাস্ট আপনাদের রাইটিং এর জন্য প্লাস স্পিকিং এর জন্য। এটাকেও আমরা খুব সহজ করে দিছি এখানে। এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আপাতত এগুলা সবগুলা নিয়ে একটু আলোচনা করি, নাউন থেকে ভার্ব পর্যন্ত কিভাবে করবেন সেটা বুঝাই দেব, আর কিছু না। আমরা ডিটেইল আলোচনা করে সময় নষ্ট করব না আপনাদের। তো নাউনে চলে গেলাম। নাউনেসে কোনগুলা কোন নাউন খালি জাস্ট একটু দেখেন, কোনগুলা কমন নাউন। বুক, সিটি, ডগ এগুলো কমন নাউন, এটা জাস্ট জেনারেল আইটেম বোঝাচ্ছে, কোনো নামকে স্পেসিফাই করে না, এই কারণে এটা কমন নাউন। বুক বলতে যে কোনো বই, সিটি বলতে যে কোনো শহর, ডগ বলতে যে মানে কুকুরের জাতটাকে আর কি বোঝাচ্ছে। প্রপার নাউন কি, যেগুলো হচ্ছে একদম প্রপার নেম, মানে স্পেসিফাই করা, জন, প্যারিস, গোগো, এরকম। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা টাইপ এবং ওয়ার্ড গুলো দেওয়া আছে, আপনারা বুঝবেন যে কোন টাইপের ওয়ার্ড গুলো আছে কোন নাউন। জাস্ট এইটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া।
হ্যাঁ, এখানে আমরা দেওয়াই আছে, আপনারা দেখলে আপনাদের কাছে মানে একটু হার্ড হবে না, এটা একদম ইজি। আপনি কালেকটিভ নাউন কি সেটা তো এখানে সুন্দরভাবে বলা, এটা কোনো ডেফিনেশন না। গ্রুপ অফ পিপল অর থিংস, কালেকটিভ মানে কোনো মানুষের অথবা কোনো জিনিসের একটা গ্রুপকে কালেকটিভলি মানে বুঝাইলে তখন কালেকটিভ নাউন। টিম মানে গ্রুপ অফ টিম তো একটা গ্রুপ অফ পিপল, ফ্যামিলিও একটা গ্রুপ অফ পিপল, এরকম জিনিসটা। তো আমরা জাস্ট ওয়ার্ড গুলাকে চিনবো যে কোনটা কোন নাউন, এরপরে অ্যাডজেক্টিভ আসবে যে কোনটা কোন টাইপের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি, যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা বোঝায়, ডিসক্রাইব করে। মানে মোট কথা হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো একটা ইনফরমেশন দিবে, তাকে ডিসক্রাইব করবে। হ্যাঁ, তো সুন্দর নাকি লম্বা নাকি দ্রুত, এই যে বিউটিফুল, টল, ফাস্ট, এইরকম। জাস্ট এগুলো আপনারা চোখ বুলায় যাবেন, চোখ বুলায় গেলেই হবে। আর যদি মনে হয় যে না একটু ভালো করে বুঝে পড়ি, দেন বুঝে পড়লেন। হ্যাঁ, আবার আরো যদি ডিটেল বুঝতে হয়, আপনি এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, ধরেন বুঝতেছেন না যে অ্যাডভার্ব অফ ম্যানারটা কি। হুম, সো অ্যাডভার্ব অফ ম্যানার কি, ডেসক্রাইব হাউ অ্যান অ্যাকশন ইজ পারফর্ম, মানে কোনো একটা কাজ কিভাবে হয়েছে সেটা, কুইকলি মানে তাড়াতাড়ি হয়েছে, কেয়ারফুলি মানে খুব যত্নের সাথে হয়েছে, হ্যাপিলি মানে কাজটা করতে তারা খুশি ছিল, এরকম টাইপের। হ্যাঁ, সো আবার আমি কিন্তু প্রত্যেকটার সাথে সেন্টেন্সও দিয়ে দিছি যাতে আপনি ইউজটাও বুঝেন, এই ওয়ার্ডের ইউজটাও যাতে বুঝেন, সেটার জন্য আমি কিন্তু একটা সিম্পল সেন্টেন্সও দিয়ে দিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে। অ্যাডভার্ব কি, অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে মানে মডিফাই করতেছে বা ভার্বকে ডেসক্রাইব করতেছে, কোন অ্যাকশনকে। ইভেন অ্যাডজেক্টিভ কেও, ইভেন অ্যাডভার্ব ইটসেলফ অ্যাডভার্ব কে ডেসক্রাইব করে। হ্যাঁ, সো এইভাবে এখানে সাজানো। আপনারা এই প্রত্যেকটা টাইপ ওয়ার্ড মানে ওয়ার্ড গুলাকে চিনবেন। আপনি সহজ করে আমি এখানে লিখে দিছি, তারপরে যদি না বুঝেন আপনি দরকার হলে গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে বাংলায় বোঝার চেষ্টা করেন দরকার হলে, অথবা ওদের কাছ থেকে ডেফিনেশন নিয়ে বুঝেন। সেটাও যদি না বুঝেন তখন আমাকে বললেন, ঠিক আছে? কিন্তু সময় দিয়ে পড়তে হবে এগুলা। এই ছবিটার মধ্যে প্রিপজিশনের রুলস আছে, ছবি দেখে বোঝা যায় কোনটা কি। ইনসাইড মানে বলটা বক্সের ভিতরে, কোনো কিছুর ভিতরে বোঝালে ইনসাইড, কোনো কিছুর উপরে টাচ করা অবস্থায় আছে তখন অন। ওভার কখন হয়, যখন কোনো কিছুর উপরে আছে কিন্তু টাচে নাই, একটার সাথে একটা কানেকশন নাই, জাস্ট উপরে ভেসে আছে অথবা উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, তখন ওভার হয়। বিলো এটা নিচে কিন্তু টাচে নাই, এই টাইপের জিনিসগুলো আপনারা এটা এই ছবির মধ্যে রুলস গুলো আছে। কিন্তু প্রিপজিশনের রুলস কখন কাজে লাগে, যখন প্রিপজিশন যে ওয়ার্ডের সাথে বসে সেই ওয়ার্ডের মিনিং আমরা বুঝি তখন। কারণ এই বল কি, বক্স কি সেটা তো আমরা জানি, কিন্তু ওই বক্স এটা যে বক্স, এটা যে বল, এটা যদি না বুঝি তখন কিন্তু আমরা এই প্রিপজিশনের রুলস গুলো অ্যাপ্লাই করতে পারবো না। তো আমাদের ওয়ার্ড মিনিং তখন জানতে হয়। আমি তাও 200টা দিছি, মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে হচ্ছে এইটা সব সময় যে প্রিপজিশনটা যে ওয়ার্ডের পাশে সব সময় বসে, মানে কখনো মানে ই হবে না, মানে দুনিয়া উল্টায় গেলেও এটা কখনো যাবে না। যেমন অ্যাট দ্য মোমেন্ট, মোমেন্টের আগে ইন দ্য মোমেন্ট কখনোই হবে না, অন দ্য মোমেন্ট কখনোই হবে না, অফ দ্য মোমেন্ট কখনোই হবে না, অ্যাট দ্য মোমেন্টই হবে, এরকম। এটা এই জন্য এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই যে 200টা দিচ্ছে এটা খুব মানে কমনলি ইউজড, এটা লেখার ক্ষেত্রে হোক আর বলার ক্ষেত্রে হোক, কমনলি ইউজড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এগুলো কাইন্ডলি মুখস্থ করে নিন, মানে এই 200টাই মুখস্থ করে ফেলবেন, একটা যেন বাদ না যায়, 200টাই মুখস্থ করে ফেলবেন। ভার্বের ক্ষেত্রে সেম, ভার্বগুলা বোঝার চেষ্টা করবেন। তারপর হচ্ছে টেন্স আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমি আগামী ক্লাসে দেখাবো। আচ্ছা, তো গ্রামারের বইটা কিভাবে পড়বেন সেটা বুঝছেন। ফার্স্টে করবেন এখান জাস্ট রিডিং করে যাবেন, দেখবেন যে আপনি কোনটা এমনি জানেন বা হচ্ছে আমার পড়ার দরকার নেই, আপনি তো বুঝবেন যে কোনটা পড়ার দরকার কোনটা পড়ার দরকার নেই। যদি মনে হয় পড়ার দরকার তখন পড়বেন। যদি এই শীটটা দেখে না বুঝেন, মানে এই ইবুকটা দেখে না বুঝেন, তখন গুগলে সার্চ দিয়ে আরো ডিটেইল দেখবেন। দরকার হলে আপনি বলবেন যে না আমাকে এই কমন নাউন দিয়ে
20টা সেন্টেন্স তৈরি করে দাও। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেও তো কমন নাউন গুলো দিয়ে 20টা সেন্টেন্স তৈরি করে দিবে। 20টা সেন্টেন্স দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেলফ স্টাডি দরকার, সেলফ স্টাডি মাস্ট আইএলটিএস এর এই এর পাশাপাশি। এটা যখন দেখা হয়ে গেল, তারপর যদি বুঝে যান তো আলহামদুলিল্লাহ, আর না বুঝলে তখন আমাকে আবার বললেন যে ভাই বুঝাই দেন, তখন আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার চেষ্টাটা আমি দেখবো যে আপনি কতটুকু বাসায় চেষ্টা করছেন, তারপরে আমার কাছে আসছেন। ঠিক আছে? আচ্ছা, এইটুকু গেল হচ্ছে এই আজকে ক্লাসে আর কি দেখাবো দেখি। ভোকাবুলারি গেল, গ্রামার গেল, কোহেশন। আজকের ক্লাসে এই পর্যন্ত থাক, আজকে বেশি লোড হয়ে যাবে আপনাদের উপর নিলে। তো আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম? আপনাদেরকে এই যে দুইটা ভিডিও এখানে দিছে, এই দুইটা ভিডিও দেখেন। এটা দুটো টাস্ক হিসেবে কিন্তু দিছে, এই দুটো ভিডিও দেখেন। বিভিন্ন সময় বিভিন্ন টাস্ক দিয়ে রাখছি, সেগুলো দেখেন। হ্যাঁ, ও আরেকটা জিনিস দেখাই, এই যে টাং টুইস্টার। এই ডকুমেন্টটা আপনাদের কাছে আমি শেয়ার করব আপনাদের কাছে। এটা এমনি ট্র্যাকার টুলে আছে। আমি টাং টুইস্টারটা আপনাকে প্র্যাকটিস করতে বলবো আপনাদেরকে সবাইকে। টাং টুইস্টার কি জিনিস সেটা একটু বলি। টাং টুইস্টার হচ্ছে আমরা আমাদের জিহ্বার জড়তাকে দূর করে। আমরা ছোটবেলায় খেলতাম না যে বিভিন্ন সেন্টেন্স থাকতো, যেমন পাখি পাকা পেঁপে খায়। তো এইটা আমরা দ্রুত বলার চেষ্টা করতাম, আমাদের কিন্তু মুখ জড়ায় যেত। আমরা দ্রুত বলতে গেলে মুখটুক জড়ায় যেত, জিহ্বা জড়ায় যেত, তাই না? এটা একটা মজার খেলা হিসেবে নিছি, কিন্তু এগুলা কিন্তু একটা টাং টুইস্টার। মানে আমাদের বাংলায় উচ্চারণকে সুষ্ঠু করার জন্য তখন আমরা কিন্তু এগুলা কিন্তু প্র্যাকটিস করাই, আসলেই প্র্যাকটিস করাই। সো ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেম আছে, টাং টুইস্টার আছে। আমি কিছু সহজ টাং টুইস্টার লিস্ট দিয়েছি আপনাদেরকে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, জাস্ট একটা করে ধরবেন। ক্যান ইউ ক্যান আ ক্যান অ্যাজ এ ক্যান আর ক্যান আ ক্যান, ক্যান ইউ ক্যান আ ক্যান অ্যাজ এ ক্যান আর ক্যান ক্যান আ ক্যান। এটা একটা টাং টুইস্টার। আপনি এইটা একটা এই সেন্টেন্সটা মুখস্থ করেন, করে এইটাই দ্রুত বলার চেষ্টা করেন। যেমন বাংলায় আমরা বলি পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এরকম আমরা বাংলায় প্র্যাকটিস করছি বহুত, কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ, এরকম করে। জাস্ট এইরকম দ্রুত এই এক একটা সেন্টেন্স বলবেন, এটা আপনার জিহ্বার জড়তা চলে যাবে। এটা কেন করতে বলছি? এটা আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য। আপনার প্রোনাউন্সিয়েশন যখন ঠিক হয়ে যাবে না, তখন আপনি ভালো মার্কস পাবেন। আপনি কথা বলতে যে অনেক সময় জিহ্বার জড়তার কারণেও কনফিউশন তৈরি হয়, আবার হচ্ছে জিহ্বার জড়তার কারণেও আপনার কনফিডেন্স লেভেলটা কমে যেতে পারে। ঠিক আছে? তো এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবেন। এটা আমি লিস্ট দিয়ে দিছি এখানেই, এই যে ক্লাস 2 থেকেই আছে, মানে আগে থেকে যেহেতু শুরুতেই দেখাই দিছি, আপনারা প্র্যাকটিস করেন বাসায়। একটা একটা করে ধরবেন, এখন সবগুলা প্র্যাকটিস করতে হবে এমন না। ফার্স্টের এইটাই ধরেন, এইটা যখন আপনি দ্রুত পারবেন পরেরটায় চলে যাবেন, তারপর এটা যখন দ্রুত পারবেন তারপরেরটায় চলে যাবেন। এরকম করতে করতে এই কয়েকটা আপনি একটু প্র্যাকটিস করবেন আপনারা। ঠিক আছে? এই টাং টুইস্টার গুলো একটু প্র্যাকটিস করবেন। ওর আর কি আছে? আচ্ছা, এখানে কিছু কমন ইডিয়মস আছে, এই ইডিয়মস গুলো মুখস্থ করবেন। ইডিয়মস গুলো শুধুমাত্র স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস ছোটবেলায় পড়ছি না, এই ইডিয়মস গুলো মানে বাগধারা টাইপের, ইংলিশে বাগধারা যেগুলো, প্রবাদ প্রবচন যেটাকে বলি আমরা, প্রবাদ না সরি, বাগধারা। হ্যাঁ, বাগধারা। ইডিয়মস গুলো মুখস্থ করবেন। ইডিয়মস কিন্তু ইনফর্মাল, এগুলো কিন্তু ফর্মাল না, কখনো লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, তবে স্পিকিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করাটা আপনার লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্কস এনে দিবে। এটা একটা আর্ট, ইডিয়মস ব্যবহার করে কথা বলাটা একটা আর্ট। সো এখানে কিছু কমন ইডিয়মস আছে, আপনাদের কমন ফিলিংস এক্সপ্রেস করবে এরকম, যেমন ওয়ান্স ইন আ ব্লু মুন মানে রেয়ার, ভেরি রেয়ার, যে কাজটা আপনি খুব রেয়ারলি করেন, এই জিনিসটাকে বোঝানোর জন্য ওয়ান্স ইন আ ব্লু মুন এই কথাটা বলতে পারেন। আই গো টু দ্য বিচ ওয়ান্স ইন আ ব্লু মুন, আমি সমুদ্র সৈকতে যাই খুব রেয়ারলি, মানে একদম রেয়ার, যে আমি বছরে একবার যাই হয়তো, এরকম। খুব সহজ বুঝাইতে গেলে, পিস অফ কেক, সলভিং দিস পাজল ওয়াজ আ পিস অফ কেক ফর হার, মানে তার জন্য, মানে সেই মেয়েটার জন্য কি এই পাজলটা সলভ করা খুব সহজ ছিল, পিস অফ কেক।
এরকম অনেকগুলো আছে, এগুলো সব কমন এক্সপ্রেস, যেমন ইন আ নাটশেল, মানে অনেক কথা বলার পরে যখন সংক্ষেপে কিছু একটা বলতে চান তখন ইন আ নাটশেল। তারপর হচ্ছে কোনো কিছু আমার আহ, কোনো কিছু ভালো কিন্তু আমার পছন্দ না, এরকম আছে না যে অনেকে আহ, আহ, পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করে না, কিন্তু পাঙ্গাস মাছ খাওয়া খাওয়া কি খারাপ? খারাপ না, কিন্তু পাঙ্গাস মাছ অনেকে খেতে পছন্দ করে না। ওই রকম ক্ষেত্রে এক্সপ্রেস করতে, যেমন নট মাই কাপ অফ টি। যেমন ওয়াচিং হরর মুভিজ ইজ নট মাই কাপ অফ টি, হরর মুভি দেখা আমার পছন্দ না, কিন্তু তাই বলে অনেকের কাছে পছন্দ হতেই পারে। এই টাইপের ক্ষেত্রে আপনি এই এক্সপ্রেশনের জন্য এটা। ওভার দ্য মুন কখন ব্যবহার করেন? যখন অনেক খুশি হয়, খুশি, অনেক খুশি, যেমন শি ওয়াজ ওভার দ্য মুন ওয়েন শি গট হার ড্রিম জব। সে তার ড্রিম জব যখন পেয়ে গেছে সে অনেক খুশি হয়ে গেছে, এটা। তারপর হচ্ছে অ্যাপেল অফ মাই আই, আমার চোখের শীতলতা, যেটাকে আমরা বলি, মানে যেটা আমার খুবই পছন্দের, আমার খুব ভালোবাসি যে জিনিসটা, সেটা সেটাকে এক্সপ্রেস করতে। তারপর হচ্ছে ফিলিং ব্লু। ফিলিং ব্লু হচ্ছে কখন ব্যবহার করে? খুব মন খারাপ হয় যখন কোনো একটা কিছুর কারণে। শি ওয়াজ ফিলিং ব্লু আফটার হিয়ারিং দ্য স্যাড নিউজ, মানে দুঃখের সংবাদটা শোনার পরে তার মন অনেক খারাপ হয়ে গেছে, ফিলিং ব্লু। এইরকম কয়েকটা যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন, যে কটা বললাম অ্যাটলিস্ট সেই কটা যদি আপনারা ইডিয়মস মুখস্থ করে এবং সেগুলো ব্যবহার করা যদি শিখে ফেলতে পারেন, আপনার কথার মধ্যে এগুলো একদম কমন না। আপনার মন খারাপ হয়েছে কোনো একটা বিষয়ে, আপনার মন ভালো হয়েছে কোনো একটা বিষয়ে, হ্যাঁ, রেয়ারলি কিছু একটা কাজ করেন, খুব সহজ এটা। অথবা আপনি অনেক কথা বলার পরে আপনি বললেন যে আমি শর্টকাটে, তারপরে ওইটা বিষয় আরেকবার জাস্ট একটু ওভারলি কিছু বললেন, এই ক্ষেত্রে কিন্তু এইসব ইডিয়মস ব্যবহার করতেই পারে। একদম কমন এক্সপ্রেশন এগুলা। এই ইডিয়মস গুলো ব্যবহার করবেন, এটা একটা আর্ট কথা বলার। আর কিছু আছে? যেমন এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই দুইটা উচ্চারণগত ভুল আছে আমাদের, এটা একটু ভালো করে মনে রাখেন। TIAL আর CIAL, এটার উচ্চারণ আমরা শিয়াল করি, এগুলো শিয়াল হবে না, এগুলোর উচ্চারণ শল। যেমন ফিনান্সিয়াল, এসেনশিয়াল, ক্রুশাল, এরকম। এটা খুব কমন মিস্টেক আমাদের উচ্চারণগত। আমরা ফিনান্সিয়াল বলি, এসেনশিয়াল বলি, ক্রুশিয়াল বলি, এরকম করে বলি না, এগুলা কিন্তু ভুল। আমাদের উচ্চারণ এখন থেকে শিখতে হবে, মানে এইগুলোর ক্ষেত্রে অ্যাটলিস্ট এই টাইপের ভুল, কমন ভুলগুলো করা যাবে না। এগুলো তো প্রথম দিন এই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে। তারপর CALLY, বেসিক্যালি, ড্রামাটিক্যালি, এরকম করে বলি না, ক্যালি হবে না, এটা হবে ক্লি। বেসিক্যালি, ড্রামাটিক্যালি, এরকম, ঠিক আছে? ক্যালি আর হচ্ছে শিয়াল বলা যাবে না, শল আর ক্লি। আর কিছু নাই, আজকে এই পর্যন্তই। আর হচ্ছে চাঙ্ক সিলেকশনটা একটু বলে আজকের ক্লাস এখানে শেষ করে দিব। আমাদের রেকর্ডটা তো থাকবেই, হয়তো অনেক কিছু আপনাদের বোরিং লাগতেছে হয়তো, অথবা হচ্ছে মানে কি বলে, হয়তো ভুলে যাচ্ছেন অনেক কিছু। আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা এই রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখবেন, এই টপিকগুলো একটু মনে রাখবেন। আমি শুরুর দিকেই কেন এই কয়েকটা কথা বলতেছি, কারণ এই কটা এখন থেকেই প্র্যাকটিস করা শুরুর জিনিস। মানে মানে যেহেতু প্র্যাকটিস শুরু করতেছেন, আজকে থেকে আপনাদের যাত্রা শুরু হয়েছে, যে অ্যাটলিস্ট প্রথম থেকেই যেন এই যাত্রাটা আপনারা বজায় রাখতে পারেন। চাঙ্কিংটা বলে আজকে আমরা ক্লাস শেষ করে দেব। চাঙ্কিং মানে হচ্ছে chunk selection in a sentence refers to the process of identifying groups of words, মানে একটা সেন্টেন্সের মধ্যে গ্রুপ অফ ওয়ার্ডস আমরা একসাথে উচ্চারণ করি। মানে ফুল সেন্টেন্স কিন্তু আমরা কখনো সবসময়, একটু বড় সেন্টেন্স হয় দেখা যায় কি আমরা ফুল সেন্টেন্স একসাথে বলি না, আমরা একটু ভেঙে ভেঙে কথা বলি, এটাকে চাঙ্কিং বলে। মানে কয়েকটা ওয়ার্ডকে একটা গ্রুপ হিসেবে চিন্তা করে আমরা একটা চাঙ্ক সিলেক্ট করি। আমি সহজ করে বলি, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে চাঙ্ক কি। হ্যাঁ, মানে গ্রুপ অফ ওয়ার্ডস গুলো হচ্ছে চাঙ্ক। এটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো চাঙ্ক হতে পারে। সিম্পল সেন্টেন্স সাধারণত একবারই বলে ফেলি, কিন্তু বড় সেন্টেন্স গুলো এরকম চাঙ্কিং করে বলতে হয়, নইলে বোধগম্য হয় না। আর প্রপার চাঙ্কিং না করলেও অর্থগত সমস্যাও হয়। কেমন, ধরেন আমি বাংলা, এই যে অনেক সময় দেয়ালে লেখে না, এখানে প্রস্রাব করিবেন না, করিলে শাস্তি হইবে। হ্যাঁ, এরকম থাকে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে শাস্তি হইবে। এখন আমি যদি বলি এখানে প্রস্রাব করিবেন, না করিলে শাস্তি হইবে,
এরকম বলি। সেন্টেন্স কিন্তু সেমই ছিল, খালি নাটা প্রথম চাঙ্কে না দিয়ে পরেরটাই দিছি, এটার কারণে কিন্তু অর্থই চেঞ্জ হয়ে গেল। এই জন্য ইংলিশে কথা বলা ক্ষেত্রে আপনার চাঙ্ক সিলেকশনটা খুব জরুরি। আপনি যদি রোবটের মতো কথা বলে যান তখনও বোধগম্য হবে না কথা, আবার হচ্ছে প্রপার চাঙ্কিং না করলে তখনও কি বলবো, মানে তখনও কিন্তু আপনার অর্থগত সমস্যা হবে। ঠিক আছে, চাঙ্ক কখনো কি হয়, বাই দ্য ওয়ে, তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, এই যে এগুলো আমরা বললাম কি, এগুলো কখনোই মানে এগুলো অলওয়েজ গো টুগেদার। চাঙ্ক কখনো কখনো সবসময় যেমন বাই দ্য ওয়ে, আমি যে বললাম যে দুনিয়া উল্টায় গেল, বাই দ্য ওয়ে কখনো চেঞ্জ হবে না, অ্যাট দ্য ওয়ে, অন দ্য ওয়ে এরকম হবে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, অন দ্য এন্ড অফ দ্য টাইমও কখনো হবে না, অফ দ্য এন্ড অফ দ্য টাইমও কখনো হবে না, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইমই হবে। এখানে অনেকগুলো ওয়ার্ড, এই যে বাই দ্য ওয়ে 3টা ওয়ার্ড, আবার আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, এখানে 5টা ওয়ার্ড। এই সব কয়টা ওয়ার্ড নিয়ে একটা গ্রুপ হইলো, এটা একটা চাঙ্ক। ঠিক আছে, এখন যখন সেন্টেন্স আমরা বলি তখন চাঙ্কিং কিভাবে আমাদের হেল্প করে, একটু আগে তো আমি বাংলা দিয়ে তো আপনাকে বুঝাইলাম আপনাদেরকে। বাংলা দিয়ে তো বুঝাইলামই যে এখানে প্রস্রাব করিবেন না, নার পরে একটা কমা হয়, তারপরে হচ্ছে করিলে শাস্তি হবে হয়। এই কমার কারণে কিন্তু ওই সেন্টেন্সটা আলাদা, ওই সেন্টেন্সের ওই অংশটুকু আলাদা হয়েছে এবং পরের অংশটুকু আলাদা হয়েছে। এখন কমাটা যদি আমি না এর আগে বসাই তখন কিন্তু আবার অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা চাঙ্কিং করি কখন, আমাদের সেন্টেন্স কানেক্টর আর হচ্ছে পাংচুয়েশন মার্কস এর উপরে। সেন্টেন্স কানেক্টর মানে কি, এই যে অ্যান্ড, অর, বাট, দো, অলদো, ইফ, এরকম যেসব লিঙ্কার্স আছে সেগুলো সেন্টেন্স কানেক্টর। আরেকটা হচ্ছে যে পাংচুয়েশন মার্ক, কমা, দাঁড়ি এগুলা, অথবা যে ড্যাশ, যেখানে কমা সেখানে থেমে যাব, যেখানে লিঙ্কার আছে সেখানে থেমে যাব, তারপরে একটু গ্যাপ দিয়ে বলবো। ঠিক আছে, এটাই চাঙ্কিং, আর কিছুই না। দেখুন আমি যদি রোবটের মতো কথাটা বলি, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট আ চাইল্ড নিডস টু হিয়ার থাউজেন্ডস স্টোরিজ বিফোর লার্নিং টু রিড এন্ড দিস ক্যান বি ইজিলি অ্যাকমপ্লিশ, এরকম রোবটের যদি পড়ি, রোবটের মতো পড়ি, আপনারা কিন্তু বুঝতেও আপনাদের অনেক কষ্ট হবে। কিন্তু চাঙ্কিং করে যদি পড়ি তখন কিন্তু সহজে বুঝবেন। যেমন ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট আ চাইল্ড নিডস টু হিয়ার 1000 স্টোরিজ বিফোর লার্নিং টু রিড and this can be easily accomplished in 1 year if parents adhere to Mem Fox's formula of at least 3 stories a day, one favorite, one familiar, and one first read starting from the day the day the baby is born. এরকম যদি এরকম ভেঙে ভেঙে বলি তখন একটু বুঝতে সহজ হবে। তো আমি প্রথম চাংটা যখন সিলেক্ট করলাম, কেন দেখেন, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট, দ্যাটে কেন এই পর্যন্ত কেন চাঙ্ক করলাম, কারণ দ্যাট ওয়ার্ডটা আছে। ঠিক আছে, তারপর a child needs to hear 1000 stories before learning to read, এখানে কেন থামলাম, কারণ এখানে কমা আছে। আবার দেখেন and this can be easily accomplished in 1 year, এখানে কেন থামলাম, কারণ এখানে if আছে, এটা হচ্ছে কানেক্টর। তারপর কি, if parents adhere to Mem Fox's formula of at least 3 stories a day, এখানে কেন থামলাম, কারণ এখানে ড্যাশ আছে, পাংচুয়েশন মার্ক। one favorite, এটা বলেও কেন থামলাম, কমা আছে। one familiar, কমার জন্য থামছি। and one first read starting from the day the baby is born, এই পর্যন্ত বললাম। এইভাবে চাঙ্ক সিলেকশন করতে হবে। তো এই ডকুমেন্টটাও আপনাদের সাথে তো শেয়ার করাই আছে, মানে করে দেব, এমনি তো ট্র্যাকার টুলেও পাবেন। তো এই পর্যন্ত আজকের আমাদের ক্লাস, অনেক বোরিং ক্লাস হয়েছে আশা করি মনে হচ্ছে, কারণ আজকের প্রথম ক্লাস তো, এবং এই ইনস্ট্রাকশনস গুলো দিতে হবে, তো এই কারণেই আজকের ক্লাসটা একটু লেন্দি ছিল। আর আমাদের ক্লাসটা এরকমই 1.5 ঘন্টার বা 2 ঘন্টার মতোই হয়, কারণ কি, ওই যে 1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়, তারপর তো স্পিকিং প্র্যাকটিস হয়। আজকে যেহেতু স্পিকিং প্র্যাকটিস ছিল না, এই জন্য আমরা অনেক কিছু আলোচনা করলাম। এই ক্লাস রেকর্ডেড ক্লাসটা তো আপনারা পাবেন, এটা আরেকবার একটু দেখেন, কারণ অনেক কিছু আলোচনা করছি, সব মনে হয় না আপনাদের মনে আছে, অথবা অনেকে হয়তো লিখছেন, অনেকে হয়তো লিখেন নাই। সো ভিডিওটা আরেকবার একটু দেখবেন, দেখে প্রপারলি প্রোগ্রেস ট্র্যাকার টুলটাকে ফলো করবেন এবং আমাদের ইবুকটাকে
আপনাদের বেনিফিটে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদের এভাবে যদি আপনারা ফুল জার্নিটা কমপ্লিট করতে পারেন, ডেডিকেটেডলি যদি সময় দিতে পারেন ইংলিশকে, ইংলিশ আপনাকে কি বলবো, মানে ইংলিশ আপনাকে পিছনে ফেলে দিবে না। ইংলিশ আপনাকে জায়গা মতো কাজে লাগবে ইংলিশটা। তো কোশ্চেন সলভিং তো আমরা শিখাবই, কোশ্চেন সলভিংটা ইজি করার জন্যই এত কিছু। ইংলিশ এক্সপোজারটা যাতে আপনি নিশ্চিন্তে করতে পারেন, কারণ কিভাবে কি প্র্যাকটিস করবো এটা তো অনেকে কনফিউজড থাকে। তো আপনাদের যাতে এই টেনশনটুকু না নিতে হয়, এই জন্যই আমরা ট্র্যাকার টুলটাকে তৈরি করছি। তো ইনশাল্লাহ আপনারা এটাকে আশা করি ফলো করবেন নিজের ভালোর জন্য। আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমিও হাঁপাই আচ্ছা গেছি, ভাই, আপনারাও হাঁপাই গেছেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, সামারাইজ ওয়াইজ আজকে থেকে কি স্টার্ট করতে হবে? আজকে থেকে ওই যে আমি যা কিছু বললাম, বিশেষ করে চাঙ্কিংটাকে ফলো করা। যখন আপনারা কথা বলবেন চেষ্টা করবেন চাঙ্কিংটা ফলো করতে, ইডিয়মস গুলো মুখস্থ করা শুরু করে দেন। তারপরে হচ্ছে ভোকাবুলারি শেখা শুরু করেন, তারপরে যে স্পেলিং গুলা শেখা শুরু করেন আপনার লিখে লিখে। তারপরে প্রতিদিন মিরর থেকে আর্টিকেল পড়েন, যে 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 মানে আর্টিকেল গুলো পড়তে বলছি যে যে সেকশনের সেগুলো। তারপর প্রতিদিন 30 মিনিটস শুনবেন। এটা একটানাই শুনতে হবে 30 মিনিটস এমন নয়। আপনার যখন সুযোগ হয় 5 মিনিট সময় আছে 5 মিনিট শুনলেন। আপনার যা ভালো লাগে তাই শুনেন অ্যাটলিস্ট। আপনার যদি মনে হয় যে না আমি ইউটিউবে কোনো মুভি এক্সপ্লেনেশন দেখবো ইংলিশে, দেখতে পারেন, আপনার ইচ্ছে, কিন্তু ইংলিশে শুনতে হবে। আর চেষ্টা করবেন ব্রিটিশ পডকাস্ট শুনতে, অনেক ইনফরমেটিভ হয়। তো পডকাস্ট গুলাতে অনেক ইনফরমেশন জানা যায়, একসাথে নলেজও বাড়বে আবার ইয়াও বাড়বে। আর ওই যে নেটিভদেরকে কপি করা, এটাও ম্যান্ডেটরি, আপনাদের জন্য ফরজ। প্রত্যেক দিন একটা করে ভিডিও নেটিভদের কপি করতে হবে। আর নেক্সট ক্লাসে তো অবশ্যই আমরা স্পিকিং প্র্যাকটিস করব। সো হোম রিলেটেড টপিকটা যেভাবে প্র্যাকটিস করতে বলছি সেভাবে প্র্যাকটিস করবেন। ভিডিও কি ভাইয়া লিখবেন। আমার মতো ভিডিও কি হ্যাঁ, ভাইয়া আমার মতো র্যান্ডমলি লিখবো নাকি মানে ট্র্যাকিং টুলে আছে? বুঝিনি। মানে ইউটিউবে যে ভিডিও দেখবো সেগুলো কি মানে আমার মতো র্যান্ডমলি দেখবো নাকি ট্র্যাকিং টুলে আছে ভিডিও? না, দেখাটা আপনার র্যান্ডম, এটা আপনার মানে আপনাকে কোনো কিছু আসলে চাপায় দেওয়া হচ্ছে না। না, মানে কোনো বিশেষ করে স্পেসিফিক্যালি কোনো প্লে লিস্ট বা এরকম কিছু আছে? না, ওইরকম আমি দিই না ইচ্ছে করে, কারণ এটা তো আচ্ছা, মনের বিষয়। মানে আপনার যদি বুঝতে আমি এমন হ্যাঁ। কোনো বোরিং ভিডিও দিয়ে রাখি আপনি এটা দেখতে চাচ্ছেন না, তখন ঝামেলা না। ধরেন আমি যদি এরকম দিই যে একটা ইসলামিক একটা প্লে লিস্ট দিয়ে থুয়ে দিলাম, তখন এটা তো আপনি দেখবেন না, অন্যদের হয়তো ভালো লাগতে পারে, অনেকের আবার লেকচার পছন্দ না। এই জন্য আমি এটাকে ওপেন রাখছি যে আমি জাস্ট দিয়ে রাখছি যে 30 মিনিট শুনবেন যা ইচ্ছে শুনে। তবে আমি একটা সাজেশন দিছি, সেটা হচ্ছে ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ান পডকাস্ট গুলো শুনতে, কারণ ওদের অ্যাকসেন্টের সাথে যাতে আপনার ফ্যামিলিয়ার হয়ে যায়, এই আর কি। আর কারো কোনো কিছু, নাকি আমি বিদায় নিতে পারি? স্মাইল, স্মাইল, কোনো কোশ্চেন আছে ভাই? স্মাইল, তো তুমি তো আইএলস এর বিষয়ে মানে ওয়াকিবহাল ছিল না। আশা করি আইএলস সম্পর্কে বুঝছো যে আইএলসটা কি, আইএলসটা কিভাবে কি করে, তাই না? স্মাইল, আছো? হ্যালো। ঠিক আছে, নেক্সট ক্লাস হবে আমাদের বৃহস্পতিবার। আজকে কি বার ছিল? আজকে মঙ্গলবার না, বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাস আবার। তো বৃহস্পতিবার আগে ওইভাবে প্র্যাকটিস করেন, আমরা স্পিকিং প্র্যাকটিস করবো। তন্ময় ভাই কিছু বলবেন? হ্যালো। না ভাই, যে